ওকে। বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আসছো তাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের খুবই গুরুত্বপূর্ণ দুটি ক্লাস। একটি হচ্ছে দুটি দুটি টপিক। একটি হচ্ছে ফাইনাইট এন্ড নন ফাইনাইট ভার্বস, আরেকটি হচ্ছে আহ সেটির নাম হচ্ছে কি বলো? ফ্রেজ। ফ্রেজেস এন্ড ক্লজেস দুটি দুটি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। আমাদের দুটি কিন্তু লাগবে, একটা একটার সাথে কানেক্টেড। ফাইনাইট নন ফাইনাইট ভার্বস এবং ফ্রেজ এন্ড ক্লজ জানা ছাড়া কখনো সেন্টেন্স তৈরি করতে পারবা না। মানে আন্দাজে সেন্টেন্স তৈরি করবা। কিন্তু যদি এই দুটি গ্রামার ভালো করে জানা থাকে, আহ আমি ড্যাম শিওর তুমি নিজেই বুঝতে পারবা তোমার সেন্টেন্সটি কি হয়েছে কি হয়েছে না। তো তোমার সেন্টেন্সটি হয়েছে কি হয়েছে না এটা নিজে থেকে বোঝার জন্য দুটি টপিক জানা খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথমে আমাদেরকে যে টপিকটি জানতে হবে সেটা হচ্ছে ফাইনাইট এন্ড নন ফাইনাইট ভার্বস। গত ক্লাসে যে দুটি গ্রামাটিক্যাল আইটেম পড়িয়েছিলাম, নাম কি বলো দেখি? Parts Identification. of Parts of speech speech in and subject verb and agreements. Their pay in সাবজেক্ট ভাবে এগ্রিমেন্ট আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস। আজকে প্রচুর ভুল করেছে যারা বিশেষ করে অ্যাসাইনমেন্টটা তোমরা লিখে জমা দিছো এখানে। অ্যাসাইনমেন্ট লেখার সিস্টেম এবং জমা দেওয়ার সিস্টেমটা তোমাদেরকে জানাই দেবো গ্রুপের মধ্যে। এভাবে সাবমিট করলে একটু সমস্যা হবে, তোমাদেরকে ডিফারেন্ট একটা ফরম্যাট ডিফারেন্ট ফরম্যাট তোমাদেরকে দেবো। ওইভাবে দিলে আবার ট্র্যাকিং করতে সুবিধা হবে। তো আজকে যে দেখলাম যে প্রায় ম্যাক্সিমামই তোমরা সাবজেক্ট ভাবে এগ্রিমেন্টে ভুল করছো, ডিকশন মানে ওয়ার্ড চয়েসে ভুল করছো, টেন্সে ভুল করছো অনেকে। সো দিজ আর দ্য থিং। বিশেষ করে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, যেটা যেহেতু আমরা জাস্ট আগের ক্লাসটাই করলাম সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপরে, সেখানে সবচেয়ে যে জিনিসটা গুরুত্ব দিলাম যে ওয়ান অফ এর ব্যবহার। সেই ওয়ান অফ এর ব্যবহারটা করছে, ভুল করছে। আমি একটু 2 মিনিট রিকেপ করি। যারা যারা লিখছো, রাইসা মাত্র জমা দিলা। ঠিক আছে, রাইসার ট্রিপ পরে শোনাচ্ছি কি সমস্যা হচ্ছে রাইসের। আমরা 2 মিনিট সময় নিব। Okay, sir. Imagine waking up to a world without the sweet memory melodies of birds. আচ্ছা রাইসা, তুমি এত বড় একটা সেন্টেন্স তৈরি করলে বললা, প্রথম সেন্টেন্সটা এটার মধ্যে কোনো হার্ট দিলা না। হ্যাঁ, হোয়ার ইজ দ্য ফাইনাইট ভার্ব? যে আজকে প্রথম যে গ্রামারটা আমরা ফাইনাইট এন্ড নন ফাইনাইট ভার্ব, ঠিক আছে? এটা 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 হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয়, যেটা রাইসা একদম প্রথমেই ভুল করছে। রাইসা আছো এখানে? Yes, sir, আমি শুনতেছি। আচ্ছা, তুমি লিখছো ইমাজিন ওয়েকিং আপ টু ওয়ার্ল্ড উইদাউট দ্য সুইট মেলোডিজ অফ পাপ। না না, আমি ভুল করেছি। তুমি এটা ইম্পারেটিভ সেন্টেন্সে লিখেছো। তো ইম্পারেটিভ সেন্টেন্সে সরাসরি উম, এইভাবে শুরু করাটা একটু, সেন্টেন্স সুন্দর হয়েছে বাট তুমি লিখছো কার উদ্দেশ্যে? তুমি উদ্দেশ্য একজন টিচারের উদ্দেশ্যে লিখছো, তাই না? টিচারের উদ্দেশ্যে হলে তুমি Yes, sir. সরাসরি মেইন ভার্ব দিয়ে শুরু করতে পারো। ইমাজিন ওয়েকিং আপ টু ওয়ার্ল্ড উইদাউট দ্য সুইট মেলোডিজ অফ বার্ডস। কল্পনা করুন ঘুম থেকে উঠেছেন আপনি পাখির মেলোডিজ, সুরেলা সঙ্গীত ছাড়া। এখন এটাকে একটু ফর্মাল ওয়েতে লিখতে হবে। লেটস ইমাজিন এ ওয়ার্ল্ড। বা কেন ইমাজিন আ ওয়ার্ল্ড, বা কেন ইমাজিন ওয়েকিং আপ টু এ ওয়ার্ল্ড উইদাউট দ্য সুইট মেলোডিজ অফ বার্ডস। ঠিক আছে? Okay, sir. এটা কেন করবে? কারণ তুমি যদি সরাসরি ভার্ব দিয়ে শুরু করো, এটা ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে থাকে। ইম্পারেটিভ সেন্টেন্সটা আদেশ, অনুরোধ, উপদেশ। তো তুমি যেহেতু এটা এটা আহ, বোঝা যাচ্ছে না তুমি আদেশ দিছো না অনুরোধ করছো না উপদেশ দিছো, সুতরাং এটাকে এভাবে না করে কেন ইমাজিন বা উই ক্যানট ইমাজিন ওয়েকিং আপ টু ওয়ার্ল্ড উইদাউট দ্য সুইট মেমোরিজ অফ দ্য বার্ডস। এটা এটা আসলে তোমার অন্যরকম গ্রামাটিক্যালি অলমোস্ট ওকে, বাট সেন্টেন্সের ডিকশনে একটু সমস্যা হয়ে গেছে। দ্য আচ্ছা জেন্টল স্যার, ওকে। chirping, the soft flapping of wings and the silent trees. The gentle, এখানে ফুল স্টপ দিছে বার্ডস এর পরে। তুমি লিখছো ইমাজিন ওয়েকিং আপ টু ওয়ার্ল্ড উইদাউট দ্য সুইট মেলোডিজ of birds. The sentence, uh, birds লিখে ফুল স্টপ দিয়েছো, the gentle chirping, the soft flapping of wings and the silent trees। এই সেন্টেন্সে কোনো ভার্ব নেই। মাইশা আছো? রাইসা? Yes, রাইসা? sir.
Yes, sir. Yes, sir. সেকেন্ড সেন্টেন্সে তোমার কাছে টেক্সটটা আছে না? Yes, sir. আমি দেখতেছি। হ্যাঁ, সেকেন্ড সেন্টেন্সে কি কোনো ভার্ব আছে? No, sir. তো ভার্ব ছাড়া তুমি সেন্টেন্সটা তৈরি করলা কিভাবে? তা তুমি তোমার শব্দ চয়ন সুন্দর হয়েছে এখানে, তুমি সুন্দর শব্দ চয়ন করছো, তবে স্পেসিং এর মিস্টেক হয়েছে। স্পেসিং মিস্টেক ইজ অলসো এ গ্রেট মিস্টেক। Yes, sir. স্পেসিং, সঠিক জায়গায় স্পেসিং দেওয়া, পর্যাপ্ত পরিমাণে স্পেসিং দেওয়া বা যতটুকু দরকার ততটুকু স্পেসিং দেওয়াটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস। স্পেসিং এর একটা ভুল দেখতে পাচ্ছি, একটা দুটো ওয়ার্ড লেগে গেছে, উইংস এন্ড এন্ড। সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাটাল মিস্টেক ইজ এটা সেন্টেন্স ইজ উইদাউট, ইউ জাস্ট ফ্রেম দ্য সেন্টেন্স উইদাউট ভার্ব, মেইন ভার্ব অর্থাৎ ফাইনাইট ভার্ব, আজকে যেটা পড়াবো। তো দিস ইজ দ্য স্টোরি অফ এ কান্ট্রি উইদাউট, দিস দ্য স্টোরি হয় কেমন, দিস ইজ দ্য স্টোরি। আমার মনে হয় spell এখানে একটু মিসিং করছো, তাড়াতাড়ি লিখতে যা। Yes, sir. আমি খুব দিস মানে টাইম ছিল না, ওরকম একটা দাওয়াত ছিল, টাইম, ইনভিটেশন ছিল, টাইমটা কি জাস্ট করছো আইসা তোমার টাইপ আজকে? করে দিছি। 2 দিন সময়, তোমার টাইম কি করলা? Such a country would just be silent but eerily lifeless. But birds are not just decorations in nature. They play a vital role. কোনো ধরনের ইউজ করছো মানে, have you taken any help of artificial intelligence, Google বাবা, or any books? I'm Sir? damn sure তুমি you have taken help any of the things I have mentioned. Yes, sir. It Yes, is, I have taken. হ্যাঁ, আচ্ছা তুমি ইয়ে নিতে পারো, আইডিয়া নিতে পারো, বাট নিজে থেকে লিখতে হবে না। তো আমরা দেখতে পাচ্ছি তুমি Okay, sir. সেন্টেন্স ভার্ব ছাড়া, ফাইনাইট ফাইনাইট ভার্ব ছাড়া সেন্টেন্স বানিয়ে ফেলছো। আমি আরেকটা দেখি, এই যে গ্রুপের মধ্যে ছিল, গ্রুপে আরেকটা আহ, দেখতে পাচ্ছি সবাই, কজন কজন আসছে এখানে আজকে, তোমাদের এখানে শো করছে কতজন আসছে। সানজিদা, Sir, কি 42. সাজিয়া, 42, sir. 40 সাজিয়া, আমরা এটা নিয়ে ক্লাস নিব আলাদা। তোমরা যে কেউ কেউ যে তোমরা একজন আরেকজনের লেখাতে কমেন্ট করলা না, ভুল ধরলা না, যে তুমি এটা ভুল করছো বা আপনি এটা ভুল করছেন, জুনিয়র হইতে পারে সিনিয়র হইতে পারে, যদি জুনিয়র ভুল ধরতে পারো, বলবা যে আপু ভাইয়া, there is a Sir, mistake I I have have a done. request. বলো Sir, বলো। if you, okay, sir, would you please repeat our previous class interchange of part of speech? রিপিট Uh, করতে বলতেছো? yes, sir, হুম, yes, sir. Interchange of ওয়াই, part of speech. ওয়াই Sir, রেপিটেশন ইজ নেসেসারি টু ইউ? sir, through, last 2 days I read this about topics, but sometimes some words I cannot properly change it. So for this প্রপারলি reason. তুমি ইয়েতে পোস্ট করো, এটা নিজেরাই পড়ো, এটা ইন্টারচেঞ্জের পারো, স্পেশাল মুখস্থের বিষয়, মূলত প্রথমে বুঝবা এরপরে Yes, sir. মুখস্থ Yes, করবে। sir. Sir, subject verb agreements have 28 rules. I read it. রুলস, Yes, sir. And interchange of সাবজেক্ট part ভার্ব of এগ্রিমেন্টও speech. বুঝতে হবে, তারপরে মনে রাখার জন্য একটা একটা এক্সাম্পল মনে রাখতে হবে। Yes, আর sir. Yes, sir. ইন্টারচেঞ্জ অফ পারস্পরিক তো প্রথমে তো কিভাবে সাবফিক্স প্রিফিক্স যোগ করে এটা বানায়, Yes, আহ, sir. সেটা জানার Sir, পরে তারপরে তুমি টেবল অফ কন্টেন্টটা মুখস্থ করে ফেলতে হবে। জি 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 স্যার, আমার কাছে মনে হয়েছে এটা হচ্ছে একটু লং টাইম প্রসেস, আর এটা হচ্ছে মুখস্থ বিষয়। আমি হ্যাঁ, যে মানে মুখস্থের আজকে ভিতরে 2 দিন মানে পড়ে যেটা দেখলাম কিন্তু আর কি, আমার কাছে পিসি হ্যাঁ দাসের একটা তোমার, গ্রামার বই আছে, এটা পড়ছি। আর হচ্ছে স্যার এই যে কম্পালসারি হচ্ছে ডিগ্রি যে বইটা নবোদয়টার, ওইটাও দেখলাম। মানে এটা হচ্ছে হ্যাঁ আমাকে মুখস্থ করতে হবে হ্যাঁ তোমার যদি কোনো বেশি। ধরনের কোনো টপিক বুঝতে সমস্যা হয়, ইউ ক্যান পোস্ট ইট অন দ্য গ্রুপস। দুটো গ্রুপস আছে, একটা আছে হোয়াটসঅ্যাপে আর একটা ফেসবুকে পোস্ট করবা। হ্যাঁ, পেজে পোস্ট ওকে করে স্যার, থ্যাংক বাকিরাও ইউ। ফিডব্যাক দিবা, বাকিরা জানলে সেটা জবাব দিবা। আমি তো আছি, আমি তো জবাব দিবই, কিন্তু তোমরা কেউ কারো জবাব দাও না। সাজিয়ে এতক্ষণে পোস্ট করছে, এ কান্ট্রি উইদাউট বার্ডস, বার্ডস আর ওয়ার্ম ব্লাডেড অ্যানিমালস। থ্যাংক ইউ স্যার। বার্ডসটা কি পশু, অ্যান্ড হ্যাভ ফিদার্স? আচ্ছা, বার্ডস কি পশু শ্রেণীর অন্তর্ভুক্ত, অ্যানিমাল শ্রেণীর অন্তর্ভুক্ত? জি দ্যাট হ্যাভ স্যার। ফিদার্স, ওকে, আসসালামু উইংস আলাইকুম এন্ড, স্যার। কে বলছো, সালাম দিছো? সাজিয়া সুলতানা। আচ্ছা সাজিয়া, দেখতেছি তোমারটা। They exhibit remarkable diversity in appearance, behavior, and ecological roles. Not only do birds spread beauty, but they are also highly beneficial for for a country. Birds are badly needed for a country because they play a crucial role in the food chain.
they help to maintain ecological balance by eating insects and small animals. A country without birds, country without birds এর মধ্যে তোমার কাছে আছে কান্ট্রি উইদাউটটা ক্যাপিটালটা লিখলে কেন? আচ্ছা, এটা ফিডব্যাক দিও, আমরা ক্লাস শুরু করে দিই। হ্যাঁ, আমরা সাবজেক্ট বাই মিডিয়াম ভুল করছিল, আমি দেখতে পাচ্ছি মহসিন দিয়েছে এখানে। মহসিনেরটা আমি দেখবো, আমি এখানে ফিডব্যাক দিব কমেন্টে। এটা একবার যেটা দেখেছি, অপুরটা দেখেছিলাম, অপু সেকেন্ড প্যারাতে সাবজেক্ট বাই এগ্রিমেন্টে ভুল করছে। তোমাদেরকে বারবার বলছে সাবজেক্ট বাই এগ্রিমেন্টের ওয়ান অফ যে রুলটা, ওয়ান অফ এর পরে নাউনটা প্লুরাল হয়, ওয়ান অফ এর পরে নাউনটা প্লুরাল হয়, ভার্বটা সিঙ্গুলার হয়। এই রুলসটা বলছে যে, বারবার বলছে যে এই রুলসটা খুবই গুরুত্বপূর্ণ। এটা তোমাদের বিশেষ করে একাডেমিক পরীক্ষা, তোমরা যখন ইনকোর্স পরীক্ষা দাও বা টার্ম পরীক্ষাগুলো দাও বা আহ, যে কোনো পরীক্ষা দাও, তোমরা কিন্তু এটা একদম শুরুতেই তোমাদের লিখতে হয়। দ্যাট ইজ হোয়াই ওয়ান অফ এর পরে নাউনটা প্লুরাল হবে, ওয়ান অফ এর পরে নাউনটা প্লুরাল হবে। মনে থাকবে? অপু আছো এখানে? জি স্যার ওয়ান আছি। অফ ওয়ান অফ এর পরে নাউনটা কি হবে? প্লুরাল হবে। প্লুরাল। হুম। ওয়ান অফ, এই যে দেখতে পাচ্ছ ওই যেতে ওয়ান অফ দা বার্ড হবে না বার্ডস হবে? আমি যদি বার্ড শব্দ লিখতে চাই, এটাকে ওয়ান অফ দা বার্ডস হবে না ওয়ান অফ দা বার্ড হবে? ওয়ান অফ দ্য Birds. বার্ডস। বার্ডস Birds. হবে না, বারবার। হ্যাঁ, ওয়ান অফ দা বার্ডস। তাহলে এই যে নাউনটা, দিস নাউন, এই নাউনটা কি হবে? প্লুরাল হবে, এক যুক্ত হবে, হ্যাঁ। ওয়ান প্লুরাল অফ দা হবে বার্ডস। আর ভার্ব সিঙ্গুলার। কিন্তু তারপরে যে ভার্বটা ইউজ হবে, তারপরে ভার্বটা এটা সিঙ্গুলার হবে। সিঙ্গুলার। ওয়ান অফ দা বার্ড ইজ রেড। বললাম একটি পাখি লাল। তাহলে এই যে রেড, রেড কিন্তু সিঙ্গুলার। এখানে বার্ডস এর সাথে আর বসার কথা, কিন্তু এখানে ইজ বসছে। তাহলে খেয়াল রাখতে হবে, ওয়ান অফ দার পরে নাউনটা প্লুরাল হবে আর ভার্বটা সিঙ্গুলার হবে। এটা একটা ইউনিভার্সাল, এটা খুব কমন মিস্টেক একবারে। এটা 80% ছেলে মেয়ে মিস্টেক্স করে। আর যারা জানো তারাও ভুল টানের টানের সাথে লিখে ফেলে এক টানে। যেমন অপু কিন্তু এই ভুল করার কথা না, অপু কিন্তু ভুল করে ফেলছে। আমি আরো দুইজনের কাছে দেখলাম যে ওয়ান অফ এর ব্যবহারটা ভুল করছে। সো ডোন্ট ডু দিস কমন মিস্টেক। হ্যাঁ, এটা কিন্তু সাবজেক্ট বাই এগ্রিমেন্ট আছে, এটা দেখতে হবে। ওয়ান অফ এর পরে নাউনটা প্লুরাল হবে, ভার্বটা সিঙ্গুলার হবে। ওকে, এটার সাথে আরো রুলস আছে। সবাই কি পড়েছো সাবজেক্ট বাই এগ্রিমেন্ট? আজকের পর থেকে এখানে যারা আছো প্রায় 30-40 জন, আহ, আমি আশা করবো যে কেউ এই সেম সেম ভুলটা আর করবা না। ওকে, ওয়ান অফ এর ভুলটা আর করবা না। আমি যাতে কারো খাতার মধ্যে না দেখি ওয়ান অফ এর ভুলটা করছে। যারা না পারবা ভাইকে জিজ্ঞেস করবা, সিনিয়রকে জিজ্ঞেস করবা, আর না বলে গ্রুপের মধ্যে পোস্ট করবা। আমি এটা প্রয়োজন আরেকবার বুঝিয়ে দিব এটা। আবার বলছি, ওয়ান অফ এর পরে নাউনটা প্লুরাল হবে, ভার্বটা সিঙ্গুলার হবে। এটা মনে রাখতে হবে, যেখানেই লেখো, পৃথিবীর যেখানেই লেখো। শেক্সপিয়ার ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস, শেক্সপিয়ার ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্ট লিখতে হবে। তারপর যদি ভার্ব দরকার লাগলে ভার্বটা সিঙ্গুলার হবে। ঠিক আছে? ওকে। আচ্ছা, আজকের যে টপিক সেটা হচ্ছে ফাইনাইট এন্ড নন ফাইনাইট ভার্ব। আমরা জানি তোমরা ফাইনাইট নন ফাইনাইটটা অনেকে চিনো না। সো তোমাদেরকে আহ, তোমাদেরকে এটা জানতে হবে, কারণ ফাইনাইট নন ফাইনাইট দিয়ে কিন্তু ফ্রেজ এন্ড ক্লজ তৈরি করা হয়, আবার ফ্রেজ এন্ড ক্লজ দিয়ে কিন্তু সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড তৈরি করা হয়। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আসলে সেন্টেন্স, আমি যে সেন্টেন্সে লিখবো ইট ইজ আইদার সিম্পল অর কমপ্লেক্স অর কম্পাউন্ড। কি বলেছে একজন বলো তো দেখি, কথা শুনতে পাচ্ছি না, তোমাদের একটু ভালো লাগছে না, বলো। হুম, বলো একজন বলো তো কি, আমি যে কোনো সেন্টেন্সে লিখি ইট ইজ ইদার সিম্পল অর কমপ্লেক্স Or অর complex কম্পাউন্ড। or compound. আমি যে সেন্টেন্সে লিখবো এটা হয় সিম্পলে পড়বে, নয়তো কমপ্লেক্সে পড়বে, নয়তো কম্পাউন্ডে পড়বে। আমি যে রাইটিং এর Compound যত পড়বে। সেন্টেন্স লিখবো, হ্যাঁ পড়বে। তাহলে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড বানাইতে কি লাগবে? আমার ফ্রেজ এন্ড ক্লজ জানতে হবে, ফ্রেজ এন্ড ক্লজ। আবার ফ্রেজ এন্ড ক্লজ বুঝতে হলে ফাইনাইট এন্ড নন ফাইনাইট ভার্বস লাগবে। আমি এই জন্য তোমাদের যে রাইটিং এর কোর্সটা এমন ভাবে সাজিয়েছি যে তোমরা যাতে একেবারে প্রয়োজনীয় গ্রামারটা, যেটা একেবারে ইনস্ট্যান্ট তোমরা ইউজ করতে পারবা, সেই গ্রামারটা তোমরা জানো। আর ফাইনাইট নন ফাইনাইট ভার্বস পড়লে, ফ্রেজ এন্ড ক্লজ জানলে, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড বানাইতে পারলে তোমরা সেন্টেন্স শুদ্ধভাবে বানাইতে শিখে গেলাম। ঠিক আছে?
অ্যাটলিস্ট স্ট্রাকচারালি আর ভুল করবা না। তুমি বুঝতে পারবে কোন সেন্টেন্সটার সবকিছু এলিমেন্টস গুলো আছে কিনা, তুমি নিজেই বুঝতে পারবা। সো ভেরি ইম্পর্টেন্ট ক্লাস। তোমরা এটা যদি রেকর্ডটা হয়, রেকর্ড হওয়ার পরে আমি যখন গ্রুপে দিব তোমরা বারবার দেখবা, এখন কিন্তু থাকতে হবে তোমাদের। তোমরা অনেকে দেখছি এখানে জয়েন করার পরে লিভ করতেছে। আমি কিন্তু এতটা স্লো, এতটা ইজিতে তোমাদেরকে ছেড়ে দিব না। মাইন্ড ইট, ক্লাস এভাবে করা যাবে না। সো ফাইনাইট এন্ড নন ফাইনাইট ভার্বস, কেউ কি এনিবডি ক্যান ডিফাইন ইট, হোয়াট ইজ ফাইনাইট এন্ড হোয়াট ইজ নন ফাইনাইট ভার্বস? তোমরা নিশ্চয়ই পড়েছো। Yes, sir. একজন ডিফাইন Yes, করো। sir. হ্যাঁ, হোয়াট ইজ ফাইনাইট, ফাইনাইটটা কি, নন স্যার, ফাইনাইটটা ফাইনাইট কি? ভার্ব হচ্ছে আমরা যেটা একদম বুঝি, যে ভার্ব দেখলে টেন্স চেনা যায় এবং হচ্ছে পরিবর্তন করা যায় তাকে হচ্ছে ফাইনাইট ভার্ব বলে। আর নন ফাইনাইট ভার্ব হচ্ছে যেটা দেখলে আমরা টেন্স চিনতে পারি না এবং তাকে টেন্স চিনতে পারি না এবং যার হচ্ছে পরিবর্তন হয় না আর কি, সেটা হচ্ছে নন ফাইনাইট। যেমন আই ওয়ান্ট টু প্লে ক্রিকেট, এখানে ওয়ানটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর প্লেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভেরি গুড। ভার্বটা মেইন ভার্ব বোঝায় আর কি স্যার। ইট অ্যাক্টস অ্যাজ দ্য মেইন ভার্ব ইন আ ক্লজ অর সেন্টেন্স। মেইন ভার্ব বললে আসলে চিনবা না তোমরা। মেইন ভার্ব ঠিক আছে, এটা মেইন ভার্ব বলা হয়, ঠিক আছে। ফাইনাইট ভার্ব মেবি সাবজেক্টের পর বসে। হ্যাঁ, ফাইনাইট ভার্ব সাবজেক্টের পর বসে এবং টেন্স অনুযায়ী পরিবর্তন হয় আর কি, যে ভার্বটা এটাই হচ্ছে ফাইনাইট ভার্ব। সাবজেক্টের পরে বসে, সাবজেক্টের আগেও ফাইনাইট ভার্ব বসতে পারে, সাবজেক্টের আগেও বসতে পারে, ঠিক আছে। জি শুধু স্যার। সাবজেক্টের আগে পরে বসে না, নর্মালি বসে, বাট এটা এটা কিন্তু শনাক্তকারী বৈশিষ্ট্য না। শনাক্তকারী বৈশিষ্ট্য হচ্ছে আমি যেটা বলছি। টেন্স চেনা যায়। তিনটা সেন্টেন্স পড়ো দেখি, একজন পড়ো। আই আই ওয়ান্ট টু ওয়ান্ট প্লে ক্রিকেট। হ্যাঁ, পড়ো পড়ো, ওকে, ফিমেল কণ্ঠটা পড়ো। রাকিব পড়ো। টু ইয়েস সুমনা স্যার। পর। হ্যাঁ, পড়ো, আই একজন ওয়ান্ট টু পড়ো। প্লে ক্রিকেট, হি ওয়ান্টস টু আই প্লে ওয়ান্ট টু প্লে ক্রিকেট, ক্রিকেট, হি ওয়ান্টস টু প্লে ক্রিকেট। ইউ আই ওয়ান্টেড টু প্লে ওয়ান্টেড টু প্লে ক্রিকেট। ক্রিকেট। হ্যাঁ, তাহলে আমরা তিনটা সেন্টেন্স দেখতে পাচ্ছি। তিনটা সেন্টেন্সের দুই ক্যাটাগরি ভার্ব আছে, একটা হচ্ছে ওয়ান ভার্ব আর একটা হচ্ছে প্লে ভার্ব, তাই না? তো ওয়ান ভার্বটা আই ওয়ান্ট টু প্লে ক্রিকেট, এটা সাবজেক্ট হচ্ছে আই, ভার্ব হচ্ছে ওয়ান্ট, আর একটা ভার্ব হচ্ছে প্লে। দ্বিতীয় সেন্টেন্সে সাবজেক্টটা চেঞ্জ করে দিয়েছে, চেঞ্জ করে দেওয়াতে ওয়ানটা কি হয়ে গেছে, এই ওয়ানটা কি হয়ে গেছে, অ্যাড যুক্ত হয়ে ওয়ান্টস হয়ে গেছে। জি স্যার। আবার তৃতীয় সেন্টেন্সে, প্রথম দুটো সেন্টেন্সের টেন্স কিন্তু প্রেজেন্ট সিম্পল, কিন্তু তৃতীয় সেন্টেন্সে এসে আমি টেন্সটা চেঞ্জ করে আমি দিয়েছি এটা কি, পাস্ট ইনডিফিনিট, তাই না? ফার্স্ট। পাস্ট জি ইনডিফিনিট, স্যার। পাস্ট ইনডিফিনিট দেওয়াতে পাস্ট টেন্সটা সিম্পল। চেঞ্জ হয়ে এটা কি হয়ে গেছে, এখানে ইডি যুক্ত হয়ে এটা পাস্ট ইন্ডিফিনিট। সিম্পল হয়ে গেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট চেঞ্জ করাতে, আমরা যখন সাবজেক্ট চেঞ্জ করলাম, আই থেকে হি করলাম, ওয়ান ভার্বটা ওয়ান্টস হয়ে গেছে। আবার প্রথম দুইটা ভার্বের টেন্স কিন্তু একই, প্রেজেন্ট সিম্পল, কিন্তু সাবজেক্ট চেঞ্জ করতে চেঞ্জ হয়ে গেছে একটা ভার্ব, কিন্তু প্লে ভার্বটা চেঞ্জ হয় নাই। আবার থার্ড সেন্টেন্সে হি ওয়ান্টেড টু প্লে ক্রিকেট, এটার মধ্যে আমি যেহেতু আগেরটা টেন্সটা ছিল পাস্ট প্রেজেন্ট সিম্পল, আমি চেঞ্জ করে পাস্ট সিম্পল দিয়েছি, দ্যাট ইজ ওয়াই এখানে আমরা দেখতেছি এটার ফর্ম বা রূপের চেঞ্জ হয়ে গেছে, তাই না? ওয়ান্টসটা ওয়ান্টেড হয়ে গেছে। তো একটা একটা ক্যাটাগরি ভাব দেখছি যারা চেঞ্জ করছে আর একটা করছে না। এই যে প্লে ভার্ব গুলো, এই প্লে ভার্ব যারা চেঞ্জ করছে না, কিন্তু ওয়ান্ট এই সেন্টেন্সে করছে, তাই না? তোমরা দেখতে পাচ্ছ আমি যে আঁকতেছি। জি স্যার। Okay. যে ভাবটা বহুরূপী ভাব, যে ভাবটা যে কোনো পরিস্থিতি বদল হলে চেঞ্জ হয়ে যায়, বিএনপির সময় বিএনপি, আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ, এই ধরনের চরিত্রহীন ভাবটার নাম বলবো আমি ফাইনাইট ফাইনাইট ভার্ব। ভাব। ফাইনাইট ভার্ব। এটার নাম ফাইনাইট, এটার চেহারা রূপের পরিবর্তন হয়, ঠিক আছে, ফাইনাইট। জাতীয়। আর এই ভাবটা হচ্ছে রূপের পরিবর্তন হয় না, আর এটা এটা কি একেবারে আলু? এটা নন ফাইনাইট ভাব। হ্যাঁ, আলু বলা যাবে, ঠিক আছে, ঠিক আছে। একটা হচ্ছে এটাকে ফাইনাইট ভাব। মেয়েদের মনও বলা যায় না? মানে ক্ষণে ক্ষণে একবার এক এক রকম। কে গো? মেয়েদের রাইসা স্যার। রাইসা, রাইসা মেয়েদের মনে, আচ্ছা রাইসা ভালো বলতে পারবে, আমি তো আর ভালো বললে বলতে পারবো না। সো হ্যাঁ, মেয়েদের মন বলতে পারি, এটা কি কিন্তু স্যার আমি বলছি চরম সত্য? চরিত্রহীন ভাব বলছি, চরিত্রহীন ভাব বলা যাবে না এই ক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। রোস্টেড বাই
রোস্টেড বাই হার্টসেলফ, পৃথিবীর সবচেয়ে বড় রোস্টিং হচ্ছে, বড় ধরনের হিউমারিস্ট হচ্ছে সে যে নিজেকে রোস্ট করতে পারে, নিজেকে নিয়ে হিউমার করতে পারে। ঠিক আছে, সে হচ্ছে বড় ধরনের একদম Okay, গভীর sir. জলের রোস্টার, হিউমারিস্ট। তো যেটা বলছিলাম যে সেন্টেন্সের সাবজেক্ট এবং টেন্স পরিবর্তন হলে যে ভার্বের রূপের পরিবর্তন হয় সে ভার্বটি ফাইনাইট ভার্ব, ফাইন। আর যে ভার্বটি রূপের পরিবর্তন হয় না সেটি হচ্ছে নন ফাইনাইট ভার্ব। মনে Non-finite. রাখবার, নন ফাইনাইট ভার্ব সাবজেক্ট এবং টেন্স কে তোয়াক্কা করে না, মানে কে সাবজেক্ট কে তোমার টেন্স, এটা কোন প্রকারের টেন্স এটাকে তোয়াক্কা করে না। ইট রিমেইন্স দ্য সেম, এটা যা ছিল সাধারণত একই রূপই থাকে, একবারে ফিডাল, লয়াল, একবারে আনচেঞ্জড, একবার আমরা কনস্ট্যান্ট বলবো এটাকে। তাহলে তোমাদের খেয়াল রাখতে হবে যে পৃথিবীতে সব সেন্টেন্সে ওয়ান ফাইনাইট না, আবার সব সেন্টেন্সে প্লে কিন্তু নন ফাইনাইট না। অবস্থা অনুসারে, তাদের পজিশন অনুসারে এই সেন্টেন্স গুলোতে ওয়ান হচ্ছে Changes. আসে। ফাইনাইট আর প্লে হচ্ছে নন ফাইনাইট। Non-finite. Non-finite verb. আবার যখন হি প্লেস ক্রিকেট যদি হয়, আমরা লিখি হি প্লেস ক্রিকেট, তখন এটা কি হয়ে গেল, আবার ফাইনাইট ফাইনাইট হয়ে হয়ে গেল। তাহলে ফাইনাইট এখানে আর তো নন তখন ফাইনাইট ফাইনাইট যে ফাইনাইট হয়ে যাবে এটা। ফাইনাইট হয়ে যাবে। কিন্তু আন্ডার সার্কামস্টেন্স, বিবাহিত হওয়ার পরে সে আর চেহারা চেঞ্জ করবে না, বুঝছো? কে? নন ফাইনাইট। কিন্তু ওয়ান ভাবটা সে বিবাহিত হইলেও কি Change হতে পারে, right? চেঞ্জ হতে পারে, সে পরক্রিয়া করতে পারে, হ্যাঁ, করতেই পারে। চরিত্র গঠন করতে, তার অনেক ধরনের রূপান্তর করতে পারে। কিন্তু ওয়ান্স ইট গেটস ম্যারিড, আমি বলছি নন ফাইনাইট, এটা কিন্তু চেঞ্জ হয়। কিন্তু সে চেঞ্জ হতে পারে কখন? যখন তার আরেকটা সিচুয়েশন হয়, যখন, আরেকটা স্যার এটা কি সেন্টেন্সে বসে। সেন্টেন্সের উপরে ডিপেন্ড করবে? যখন সে হ্যাঁ, হচ্ছে সেন্টেন্সের উপর ডিপেন্ড আরেকটা করে। সেন্টেন্স। রাইট, সেন্টেন্সের উপর ডিপেন্ড করবে যে এটা কোথায় কি অবস্থা পড়ছে। এখানে এসে সাবজেক্টের পরে বসছে এবং এটা একমাত্র ভার্ব, ঠিক না? এবং এটা ফাইনাইট ভার্ব, এখানে এটা আবার ফাইনাইট হয়ে গেছে। তাহলে তোমাকে এই যে দুইটা পরীক্ষা করতে হবে, দুইটা পরীক্ষার প্রথম পরীক্ষাটা হচ্ছে তুমি এটা ফাইনাইট না নন ফাইনাইট টেস্ট করবা। দুইটা টেস্ট, একটা হচ্ছে নাম্বার ওয়ান, তুমি এটার সাবজেক্টটা চেঞ্জ করে দেখো, এটার রূপের চেঞ্জ হয় কিনা। নাম্বার টু, এটার টেন্সটা পরিবর্তন করে দেখো, যেটার ফর্মটা চেঞ্জ হচ্ছে কিনা। সাবজেক্ট চেঞ্জ করার পরে বা টেন্স চেঞ্জ করার পরে যে কোনো একটা টেস্টে যদি এটা চেহারা চেঞ্জ করে ফেলে, তোমাকে দুটা, অনেক সময় দুটা টেস্ট করা লাগে, অনেক সময় একটা টেস্টে বোঝা যায়। কিন্তু একটা টেস্টে যদি না ধরা পড়ে দ্বিতীয় টেস্টটা করতে হবে, মানে টেন্সটাও চেঞ্জ করতে হবে। আমার কথা বুঝতে পেরেছো? হ্যালো? জি স্যার। তারা আবার একটু বলেন, একটা ক্লিয়ার হয় সেন্ট না একটা এখনো। sen- একটা সেন্টেন্সকে, একটা সেন্টেন্সের কোনটা ফাইনাইট কোনটা নন ফাইনাইট সেটা বের করার জন্য দুটা টেস্ট করতে হবে। একটা হচ্ছে এটার ওকে। সাবজেক্ট চেঞ্জ করতে হবে, আর একটা হচ্ছে টেন্স চেঞ্জ করতে হবে, সাবজেক্ট এবং টেন্স। Tense. সাবজেক্টটা চেঞ্জ করে দিয়ে দিলাম, এখানে তবে আই ছিল, এখানে হি হয়ে গেল, তাই না? জি স্যার। জি স্যার। দেখছো, জি স্যার। আই 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 থাকাতে হি হয়ে গেছে এখানে, তাহলে সাবজেক্ট চেঞ্জ করছি, ওয়ানটা কিন্তু রূপের চেঞ্জ করে ফেলছে। তাহলে একটা টেস্টে ধরা পড়ে গেল কি এই সেন্টেন্সে ফাইনাইট কোনটা, ধরা পড়ে গেছে না, জি স্যার। জি যে স্যার। ওয়ানটা ফাইনাইট। অনেক সময় ধরা পড়ে না, অনেক সময় প্রথম টেস্টে অর্থাৎ সাবজেক্ট চেঞ্জ করলে রূপের চেঞ্জ হয় না। যেমন আমি আই এর পরিবর্তে যদি দে দিতাম এখানে, তাহলে কি এটা চেঞ্জ করতো? আই নো ওয়ান্ট স্যার। টু প্লে ক্রিকেট, এখানে হির পরিবর্তে আমি দে দিতাম, দে ওয়ান্ট, তখন তো ওয়ান্টে থাকতো, থাকতো না? জি স্যার। তাহলে একটা টেস্ট করলে, মানে সাবজেক্ট চেঞ্জ করলেই সবসময় রূপের চেঞ্জ নাও করতে পারে, তখন তোমাকে যদি করে ওয়াইল এন্ড গুড, এটা চেঞ্জ করলে এটা ফাইনাইট। যদি সাবজেক্ট চেঞ্জ করার পরও দেখতেছো চেঞ্জ হচ্ছে না, তখন তুমি কিন্তু শিওর হইতে পারবা না যে এটা ফাইনাইট না নন ফাইনাইট। এটাকে বলা ফাইনাইটও বলা যাবে না, নন ফাইনাইটও বলা যাবে না। তখন তোমাকে সেকেন্ড টেস্টটা করতে হবে। সেকেন্ড টেস্টটা কি? ওই সেন্টেন্সের টেন্সটা টেন্স পরিবর্তন করে পরিবর্তন। দেখতে হবে। তখন যদি আর দেখতেছে না, আর থাকতে পারতেছে না, আবার চেহারা বদল করে ফেলতেছে, তখন সেটা কি? ফাইনাইট। ফাইনাইট ভার্ব। হ্যাঁ, ধর আই ওয়ান্ট টু প্লে ক্রিকেট, দ্বিতীয় সেন্টেন্স আমি প্রেজেন্ট সিম্পলে রাখলাম, দে ওয়ান্ট টু প্লে ক্রিকেট। আমরা দেখলাম আমরা ওয়ান্টও চেঞ্জ করে নাই, প্লেও চেঞ্জ করে নাই। যদি দেটা যদি সাবজেক্ট হিসেবে ধরি, এখানে দ্বিতীয় সেন্টেন্স আই ওয়ান্ট টু প্লে ক্রিকেট, দে ওয়ান্ট টু প্লে ক্রিকেট, সাবজেক্ট চেঞ্জ করার পরও কোনো ভাব প্লে এবং ওয়ান কোনোটাই ক্যাটাগরি চেঞ্জ চেঞ্জ হচ্ছে না, তখন আমি কি করব? সেকেন্ড টেস্টটা করব।
সেকেন্ড টেস্ট হচ্ছে আমার টেন্স পরিবর্তন করতে হবে। তাহলে আমার আগের সেন্টেন্সের টেন্স ছিল প্রেজেন্ট সিম্পল, আমি এখানে এসে এটা টেন্সটা চেঞ্জ করে দেখি, যে সাবজেক্ট চেঞ্জ করতে দেখলাম কোনো ভার্বের চেহারা চেঞ্জ হচ্ছে না। তাহলে আমার তো একটা ফাইনাইট আছে, তাই না? ফাইনাইট ছাড়া, নন ফাইনাইট ছাড়া সেন্টেন্স হয়, কিন্তু ফাইনাইট ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হয় না। মনে রাখবা, তোমাদেরকে নোট নিতে হবে যে ফাইনাইট ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স গঠন করা যাবে না, কিন্তু নন ফাইনাইট ছাড়াও কিন্তু সেন্টেন্স হয়। তাহলে আমরা তো প্রথম টেস্টটা করলাম, সাবজেক্ট চেঞ্জ করে দেখলাম যে চেঞ্জ হচ্ছে না, তাহলে মানে কি এটাতে ফাইনাইট ভার্ব নাই? আমাকে সেকেন্ড টেস্ট করতে হবে, সেকেন্ড পরীক্ষাটা করতে হবে। সেটা কি? আমি আবার টেন্স পরিবর্তন করে দেখি, প্রেজেন্ট সিম্পলটা চেঞ্জ করে পাস্ট সিম্পলে চলে গেলাম, দেখলাম যে কি ওয়ান্সটা আবার চেঞ্জ হয়ে ওয়ান্টেড হয়ে গেছে। তাহলে এখন পেয়ে গেছি আমরা ফাইনাইট ভার্ব, ঠিক না? কিন্তু বাকি দুইটা টেস্ট করার সময় কোনো টেস্টের ক্ষেত্রে আমরা কিন্তু এই প্লে ভার্বের উপরে পরিবর্তন দেখি নাই। তাহলে এই সেন্টেন্স গুলোতে শুধুমাত্র শুধুমাত্র এই সেন্টেন্স গুলোতে প্লে ভার্বটা হচ্ছে ইনফাইনাইট ভার্ব। যে দুইটা টেস্ট করার পরও এটার উপর চেঞ্জ করছে না। বুঝতে পারছো? কে কে বোঝো নাই এখনো ইয়েস বলো, স্যার। কে কে বোঝো নাই বলো। সবাই বুঝছো? না বুঝলে মানে অসুবিধা নেই, নাও বুঝতে আসসালামু পারো। আলাইকুম স্যার। হ্যাঁ বলো, বলো কি বলছিলে? স্যার স্যার আচ্ছা, আমাদের আমাদের যখন 9-10-এ এগুলা পড়াইছিল তখন মানে আমাদের টিচাররা এটা বলছিল যে মানে নন ফাইনাইট ভার্ব চেনার উপায় হচ্ছে টু যুগে ভার্বের বেস ফর্ম, আর ওটা ছাড়া যেই আরেকটা ভার্ব থাকে ওইটা নাকি ফাইনাইট ভার্ব। তো এটা স্যার কতটা গ্রহণযোগ্য? মোটেও গ্রহণযোগ্য না। টু প্লাস ভার্বের বেস ফর্ম থাকলে নন ফাইনাইট হয়, কিন্তু ফাইনাইট, বাকিটা ফাইনাইট বলা যাবে না, কারণ একটা সেন্টেন্সে একের অধিক নন ফাইনাইট থাকতে পারে। এখন তুমি কোনটাকে ফাইনাইট বলবা? তুমি যদি টু প্লাস প্লে বা টু প্লাস ভার্বের বেস ফর্মটাকে যদি সবসময় নন ফাইনাইট ধরো, ঠিক আছে, নন ফাইনাইট তুমি পারলা, বের করতে পারলা, কিন্তু বাকি ভার্বটাকে ফাইনাইট বলা যাবে এই কথা বলা সত্য না। কারণ আহ একটা সেন্টেন্সে একের অধিক নন ফাইনাইট ভার্ব থাকতে পারে, একটা সেন্টেন্সে একের অধিক নন ফাইনাইট ভার্ব থাকতে পারে। টু প্লাস ভার্ব ছাড়াও কিন্তু এটা জেরান্ড থাকতে পারে, ইনফিনিট থাকতে পারে, সেগুলো কিন্তু নন ফাইনাইট, তো ওই ভার্বটাকে ফাইনাইট বলা যাবে না। তো তোমরা ওইভাবে শিখবা না, তোমরা শিখবা ওই দুটা টেস্ট করবা। হ্যাঁ, হ্যাঁ, জেরান্ড পার্টিসিপল থাকলেও কিন্তু নন ফাইনাইট। ঠিকই, ঠিকই বলেছো। সোজা কথা, যে যেভাবে বুঝতে পারো, আমার কাছে সেন্টেন্সটা ক্লিয়ার, যাতে তোমরা সেন্টেন্স থেকে নন ফাইনাইট বের করতে পারো। এখন কি সেন্টেন্স থেকে আর ফাইনাইট নন ফাইনাইট বের করতে পারবা? জি স্যার। জি স্যার। কিভাবে করবা? প্রথমে প্রথমে সাবজেক্ট চেঞ্জ করে সাবজেক্ট দেখবা। দিতে হবে, তারপর হচ্ছে টেন্স দিয়ে টেস্ট করতে হবে আর কি। হ্যাঁ, সাবজেক্ট চেঞ্জ করে দেখবা, সাবজেক্ট চেঞ্জ করলে যদি ভার্বের চেহারা চেঞ্জ হয়ে যায় যে ভার্বের, সেটাও কিন্তু ফাইনাইট ভার্ব, কনফার্ম হয়ে গেল। জি কিন্তু স্যার। সাবজেক্ট চেঞ্জ করার পরেও যদি দেখো যে না, কোনো ভার্বের চেহারা চেঞ্জ হচ্ছে না, তখন তুমি টেন্স পরিবর্তন করবা, তখন দেখবা যে একটা চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে সহজ উপায়, সহজ উপায়। তো আমরা আরো আরো ক্লিয়ার হয়ে যাবে সামনে গেলে। একটা সেন্টেন্সে খেয়াল রাখবা, একটা সিম্পল সেন্টেন্সে অথবা একটা ক্লজে, মনে রাখতে হবে একটা সিম্পল সেন্টেন্সে অথবা একটা ক্লজে একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকবে, কিন্তু নন ফাইনাইট ভার্ব এক বা একাধিক থাকতে পারে, নাও থাকতে পারে। আমি আবার বলছি, একটা সিম্পল সেন্টেন্সে অথবা একটা ক্লজে ফাইনাইট ভার্ব থাকবে একটা, আর নন ফাইনাইট ভার্ব থাকতে পারে এক বা একাধিক। একাধিক। একটাও থাকতে পারে, একাধিক থাকতে পারে, আবার নাও থাকতে পারে। অর্থাৎ নন ফাইনাইটটা থাকতেও পারে, একাধিকও থাকতে পারে, আবার ম্যান্ডেটরি না, না থাকলেও সমস্যা নেই। যদি আমি সেন্টেন্স তৈরি করতে পারি, করলাম, ওয়েল এন্ড গুড। আশা করি কেউ বুঝো নাই। স্যার এই লাইনটা হচ্ছে যদি আবার একটু রিপিট করতেন। বুঝেছি স্যার, এটাই আমরা আগে শিখছিলাম যে একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকবে একটা সিম্পল হ্যাঁ, সেন্টেন্স। কোথায়? একটা সিম্পল সেন্টেন্স অথবা একটা ক্লজে, অথবা একটা সেন্টেন্স। ক্লজে। শুধু সিম্পল সেন্টেন্স বললে এটা অসম্পূর্ণ থাকে। সিম্পল সেন্টেন্সে একটা ফাইনাইট ভার্ব থাকে, দিস ইজ ট্রু, দিস ইজ ট্রু। কিন্তু সিম্পল সেন্টেন্স ছাড়াও তো ক্লজ থাকতে পারে না আরো, ইয়েস স্যার। যে কমপ্লেক্স সেন্টেন্সে বা কমপ্লেক্সও কম্পাউন্ডে থাকে। একাধিক কম্পাউন্ড একাধিক ক্লজ থাকে। প্রত্যেকটা ক্লজের মধ্যে কি থাকবে? একটা করে ফাইনাইট ভার্ব থাকবে, একটি ফাইনিট ভার্ব থাকবে। একটা করে ফাইনাইট ভার্ব, একটা বেশি না। জি স্যার। সেটা ক্লজ হোক অথবা সিম্পল সেন্টেন্স হোক। সিম্পল। মনে রাখতে হবে এটা সিম্পল সেন্টেন্স আর ক্লজ, ফ্রেজ না। আবার ফ্রেজের ব্যাপারটা একটু আলাদা। তো কোথায় কোথায় একটা
ফাইনাইট ভার্ব থাকবে বলো তো, আবার বলো দেখি। একটা সিম্পল সেন্টেন্সে অথবা ক্লোজের মধ্যে একটা মাত্র ফাইনিট ভার্ব থাকবে এবং একাধিক নন ফাইনিট ভার্ব থাকতেও পারে আবার নাও থাকতে পারে। এক বা একাধিক নন ফাইনাইট থাকতে পারে, নাও থাকতে পারে। তার নন ফাইনাইটটা ম্যান্ডেটরি না, বাট অনেক সময় থাকে, যেমন এই সেন্টেন্স গুলোতে আছে। তো আমরা পরের স্লাইডে চলে যাই, আশা করি তোমরা বুঝবে। তোমরা হতাশ হবা না। লা তাহনাতু মির রাহমাতিল্লাহ, স্রষ্টার অনুগ্রহ থেকে কখনো নিরাশ হবে না। যে একেবারে টোটালি পারছো না, যে টোটালি বুঝতে সমস্যা হচ্ছে, একেবারে আমি 6-7-এ ফাঁকি দিয়ে আসছি, এখন মাথা গরম হয়ে গেছে, এরকম চিন্তা করবো না। সর্বাবস্থায় সম্ভব যদি তুমি পরিশ্রম করো এবং মনোযোগ দাও। পরিশ্রম আমরা করো, যখন মনোযোগ দাও। রাইটিং লিখি তখন তো সিম্পল সেন্টেন্স আর কিছুই আসে না। হ্যাঁ, দেখবে এখন কত রকম সেন্টেন্স আসবে, আর যখন ক্লাসগুলো করবা দেখবা কত ধরনের সেন্টেন্স বানাইতে পারবা। ওকে, আমরা একটু কাইন্ডস টু দেখি যে কত রকমের তোমার ফাইনাইট থাকতে পারে, কত রকমের নন ফাইনাইট থাকতে পারে। আমরা পরের ইয়েতে চলে যাচ্ছি, পরের স্লাইডে। যারা এই ফাইনাইট নন ফাইনাইট সংজ্ঞাটা লিখতে চাও তারা এখান থেকে লিখে নিতে পারো। কোনো সেন্টেন্সের সাবজেক্ট ও টেন্স পরিবর্তনের সাথে সাথে যদি, আমি যেটা বলেছি একটু আগে, এর কোনো ভার্বের রূপের পরিবর্তন হয়ে যায়, সে ভার্বটি ফাইনাইট ভার্ব, আর যে ভার্বটির রূপের পরিবর্তন হয় না সেটি নন ফাইনাইট ভার্ব। সবাই কি দেখতে পাচ্ছ এটা? ইয়েস স্যার। জি স্যার, স্ক্রিনশট নিয়ে নিছি। স্ক্রিনশট নিয়ে গেছে। ওকে, কেউ যদি লিখতে চাও লিখতে পারো। আমি পরের স্লাইডে চলে যাচ্ছি। জি স্যার। ওকে, আমি যেটা বলেছি সেটা লিখেছি। আমরা জানি নন ফাইনাইটের 3 ক্যাটাগরি থাকতে পারে: জেরান্ড, পার্টিসিপল, ইনফিনিটিভ, জেরান্ড, জেরান্ড, পার্টিসিপল, পার্টিসিপল, ইনফিনিটিভ। ইনফিনিটিভ। জেরান্ড, পার্টিসিপল, পার্টিসিপল না বললে আমরা বলবো পার্টিসিপলস, ইনফিনিটিভ। হ্যাঁ, জেরান্ড পার্টিসিপলস, এখানে আমি ভুল করছি। 2 নম্বরটা হবে পার্টিসিপলস, একটা পার্টিসিপল না, 3টা পার্টিসিপল আছে। তিনটা ইনফিনিটিভ। পার্টিস। এরা কিন্তু প্রত্যেকে কি নন ফাইনাইট। এরা কি প্রত্যেকে কি? প্রত্যেকেই নন ফাইনিট ভার্ব। নন ফাইনাইট। তার মানে সেন্টেন্সে এগুলো থাকতে পারে অথবা নাও থাকতে পারে। নাও থাকতে পারে। হ্যাঁ, থাকলে একটাও থাকতে পারে, একাধিকও থাকতে পারে, আবার নাও থাকতে পারে। আর সেন্টেন্স এরা আবশ্যকটা, তবে সেন্টেন্সের সৌন্দর্য বৃদ্ধি করে, মনের ভাব প্রকাশ করতে সহায়তা করে। হ্যাঁ, সেন্টেন্সের সেন্টেন্স গুলো যুক্ত করতে, অথবা সেন্টেন্সের কোনো কোনো যেমন ভার্বকে বা কোনো অন্য কাউকে মডিফাই করতে ইউজ করা হয়। বিভিন্ন তোমরা ব্যবহার দেখবা। তাহলে এগুলো হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আর ফাইনাইট ভার্বের কাইন্ড কি? ফাইনাইট ভার্বটা কি সবসময় মেইন ভার্ব মানে এরকম থাকবে? আমি একটু আগে যেটা বললাম, যেমন ধরো রাইট। ক্লাস করতেছি আপনি। হ্যাঁ, রাইট। সাপোজ আমি রাইট লিখলাম, হ্যাঁ, আই রাইট অ্যান্ড অ্যাজ এ এভরিডে। আমি প্রত্যেকদিন একটা কি লিখি? রচনা লিখি, তাই না? রচনা লিখি, এসে। তাহলে এখানে রাইট হচ্ছে ফাইনাইট ভার্ব। ফাইনিট রাইটটা ভার্ব। কি? ফাইনাইট ভার্ব। ফাইনিট ভার্ব। হ্যাঁ, কিন্তু এটাতে কি নন ফাইনাইট ভার্ব আছে? না স্যার। নাই। তা নন ফাইনাইট আরো কি থাকতে, ধরুন আমি এভাবে লিখতে পারি, আই এম রাইটিং অ্যান অ্যাজ এ। তাহলে এটাখানে ফাইনাইট ভার্ব হচ্ছে এম। কি? নন ফাইনিট ভার্ব এম। হচ্ছে রাইটিং। হ্যাঁ, এম। নন ফাইনাইট রাইটিং, এটাকে তো আবার দুটা মিলেও এটাকে ফাইনাইট বলা হয় অনেক সময়। ইয়েস দুটোকে স্যার। মিলেও ফাইনাইট বলা হয়। ঠিক আছে? তো যে কোনো টেন্সে আই উইল রাইট, তখন উইল হবে আই উইল রাইট এ অ্যানিমেল। হ্যাঁ, এখানে আবার এটা, এই যে এটা নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট পুরোটা, হ্যাঁ, এই পর্যন্ত নন ফাইনাইট ভার্ব। সরি, আই এম সরি, দিস ইজ ফাইনাইট। এখানে যা দিলাম সব ফাইনাইট। ইয়েস স্যার। এটা ফাইনাইট, এটা ফাইনাইট। এই জন্য তো ফাইনাইট ভার্ব। কনফিউজ হয়ে গিয়েছিলাম যে নন না ফাইনাইট না, কনফিউজ বলতেছে। করবো না। আচ্ছা যেটা স্যার। যেটা কনফিউশন থাকলে সাথে সাথে জিজ্ঞেস করবো। আমি যা লিখলাম এখানে রাইটিং, উইল রাইট এবং শুধু রাইট, এগুলো সবগুলোই কি
দিজ আর ফাইনাইট। তাহলে ফাইনাইটটা দেখো বেস ফর্মে থাকতে পারে, কন্টিনিউয়াস ফর্মে থাকতে পারে, এম সহ থাকলে, উইল, ফিউচার ফর্মে থাকতে পারে ফাইনাইট ভার্বটা। কিন্তু নন ফাইনাইট ভার্ব কি বিভিন্ন টেন্সে থাকে? তোমাদেরকে একটা কথা বলেছিলাম যে নন ফাইনাইট ভার্ব সেন্টেন্সের সাবজেক্ট এবং টেন্সকে তোয়াক্কা করে না। কে সাবজেক্ট পরিবর্তন হইল না রইলো, ডাজন্ট ম্যাটার, এটা একরকমই থাকে। ঠিক আছে? জি স্যার। ওকে, কিভাবে এটা একরকম থাকে আমি এটা দেখাইছি, তোমাদেরকে দেখাচ্ছি। এগুলো হচ্ছে ফাইনাইট ভার্ব। এখন আমি নন ফাইনাইট একটু দেখাচ্ছি। নন ফাইনাইটটা হচ্ছে, ধরো, হ্যাঁ, আমি আসছি কি পার্সন যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে কি এটা ফাইনাইট ভার্ব হবে? ইয়েস। পাস্ট পার্টিসিপল হতে যদি অক্সিলারি থাকে তাহলে অক্সিলারিটার অংশটাকে, অক্সিলারিটা সহকারে ওটা ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট না। অক্সিলারিটা ফাইনাইট, অক্সিলারিটাকে তখন ফাইনাইট ধরতে হবে, অক্সিলারিটাকে ফাইনাইট ধরতে হবে। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছিলাম এখন, নন ফাইনাইট। নন ফাইনাইট কেন সাবজেক্টকে তোয়াক্কা করে না? আমি বললাম, ওই আমরা একটু আগে দেখলাম তো, ওই যে আমরা হি ওয়ান্টস টু প্লে ক্রিকেট, ওটার মধ্যে আমরা তিনটা সেন্টেন্সে দেখেছি সাবজেক্ট চেঞ্জ হওয়ার পরও, টেন্স চেঞ্জ হওয়ার পরও চেঞ্জ হয় না। বাবা চলে যাও। তো জেরান্ড, জেরান্ডের স্ট্রাকচারটা কি বলো? স্যার V1 প্লাস আইএনজি। জি। ভার্ব প্লাস আইএনজি। ইয়েস স্যার। এটা কার কার মতো আচরণ করবে? নাউনের মতো। নাউনের মতো স্যার, নাউন এবং ভার্বের কাজ একসঙ্গে করবে। আচ্ছা, ভার্ব তো করতেছে, যেহেতু ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, মানে প্রত্যেকটা নন ফাইনাইট ভার্ব কিন্তু ডাবল পার্ট অফ স্পিচ, এটার মধ্যে ভার্ব থাকবেই, যেহেতু নাম কি, ভার্ব, তাই না? ইয়েস স্যার। নন ফাইনাইট, ফাইনাইট বানানটা ভুল হয়েছে এখানে, ফাইনাইট। তো এখানে যেটা বলেছিলাম যে জেরান্ড হচ্ছে ভার্ব, জিরান্ড বলবো না, জেরান্ড, হ্যাঁ, নাউনের মতো আচরণ করে। পার্টিসিপল তিনটা, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, তারপর আছে পাস্ট পার্টিসিপল, আর একটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। পার্টিসিপল। এই পার্টিসিপল বংশের আচরণ হচ্ছে অ্যাডজেক্টিভের মতো। কার মতো? অ্যাডজেক্টিভের মতো। পার্টিসিপলদের আচরণ হচ্ছে অ্যাডজেক্টিভের মতো, আর জারান্ডের আচরণ হচ্ছে নাউনের নাউন। মতো। আর ইনফিনিটিভ কি? ইনফিনিটিভ, স্যার এটাও নাউনের মতো। ইনফিনিটিভ নাউনের মতো আচরণ করবে, কিন্তু ইনফিনিটিভ আবার অনেক সময় অ্যাডজেক্টিভের মতো আচরণ করে, আমি সেটাও দেখাবো তোমাদেরকে। ইনফিনিটিভ টু, টু প্লাস ভার্বের বেস ফর্ম, টু প্লাস ভার্ব বেস বেস। ফর্ম। এটা চেনা খুব সহজ, যদিও এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে থাকতে পারে, সেটা একটু আলোচনার বিষয়। কিন্তু আমি যেটা তোমাদের বলেছি, বেসিক স্ট্রাকচার হচ্ছে ইনফিনিটিভের টু প্লাস ভার্বের বেস ফর্ম। সবাই জানো তো প্রেজেন্ট ফর্মের সাথে বেস ফর্মের পার্থক্য কি? ইয়েস স্যার। বলো। স্যার সাধারণত টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে। হ্যাঁ, আর কোথাও কোথাও ভার্বের বেস ফর্ম বসে না। যেমন আমি সরি। একটা বললাম, আমি বললাম ক্যান মেক, আই ইয়েস ক্যান, স্যার। আই ক্যান মেক, আই এখানে মডেল। আই ক্যান ডু, এটা তো বেস ফর্ম। ইয়েস স্যার, মডেল অক্সিলারি ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে। মডেলের পরে বসতে পারে, দু জায়গায় সাধারণত বসে, একটা হচ্ছে টু এর পরে, একটা হচ্ছে মডেলের পরে নর্মালি বসে। তো যেটা খেয়াল রাখতে হবে, টু প্লাস ভার্বের বেস ফর্ম। আর পার্টিসিপল গুলো কনফিউজ করবে জিরান্ডের সাথে, আমরা একটু দেখতেছি এটা, পরের স্লাইডে একটু দেখাবো আমি। সবাই স্ট্রাকচার গুলো বুঝছো তো? জেরান্ড চিহ্ন স্যার এটা ভার্বের সাথে আইএনজি নাউনের মতো আচরণ করে, কিভাবে আচরণ করে আমি সেন্টেন্সে দেখাবো। পার্টিসিপলটা তিন ভাই, তিন ভাইয়ের মধ্যে প্রথম হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট। এদের স্ট্রাকচার আমি দেখাচ্ছি তোমাদেরকে, হ্যাঁ? আপাতত এই কাইন্ডসটা মনে রাখো। পরের স্লাইডে যাচ্ছি। এই যে এখানে দেখো, একটু ডিটেলস দেওয়া আছে, সবাই দেখতে পাচ্ছো? ইয়েস স্যার। পড়ো দেখি কি লেখা আছে। স্ট্রাকচার অফ নন ফাইনিট ভার্বস। জেরান্ড, ভার্ব প্লাস নার্গিস বলবো আমি, হ্যাঁ, ইজ হ্যাঁ ইকুয়াল বলো। টু ভার্ব আচ্ছা প্লাস আইএনজি, এটা নাউনের আচ্ছা মতো আচরণ করে।
আচরণ করে। তার আগে নার্গিস একটা প্রশ্ন করেছে। নার্গিস বলেছে যে প্রেজেন্ট ফর্মের সাথে বেস ফর্মের পার্থক্যটা সে বুঝতে পারছে না। প্রেজেন্ট ফর্মের সাথে অ্যাজ বাই এ যুক্ত হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বা প্রেজেন্ট সিম্পলে অ্যাজ বাই এ যুক্ত হয়, হয় না? নেগেটিভ করার সময় ডাজ হয় ইয়েস কার স্যার। সাথে? প্রেজেন্ট ফর্মের সাথে। কিন্তু বেস ফর্মের সাথে থার্ড পারসন সিঙ্গুলার হোক প্লুরাল হোক অথবা প্রেজেন্ট প্রেজেন্ট সিম্পল হোক কখনোই কি যুক্ত হবে না, অ্যাজ বাই এস যুক্ত যুক্ত হবে না। হবে। যেমন হি ক্যান ডু, হি ক্যান ডু, এই দুটো হচ্ছে বেস ফর্ম না প্রেজেন্ট ফর্ম? বেস ফর্ম। বেস। প্রেজেন্ট ফর্ম হলে কিন্তু এটার সাথে অ্যাড যুক্ত হতো। প্রেজেন্ট ফর্ম কিন্তু মডেলের পরে বসে, মানে পরে বসে না, ও পরে এটাকে বেস বলতে হয়। বেস ফর্মটা দেখতে মডেলের মতো, সরি প্রেজেন্ট ফর্মের মতো দেখতে, কিন্তু বেস ফর্মটা যখন এস বাই এস ছাড়া থাকে তখন এটা দেখতে কিন্তু প্রেজেন্ট ফর্মের মতোই। কিন্তু খেয়াল রাখতে হবে বেস ফর্মের সাথে কখনো এস বাই এস যুক্ত হয় না। প্রেজেন্ট সিম্পল সেন্টেন্সে কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে ভার্বের সাথে যে এস বাই এ যুক্ত হয় বেস ফর্মের সাথে সে এস বাই এ যুক্ত হয় না, যদিও প্রেজেন্ট ফর্মের মতো দেখতে, কিন্তু এস বাই এস যুক্ত হয় না থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে, যেমন হি। আবার দেখো হি ডাজ ইট, হি ডাজ ইট, দেখতে পাচ্ছ? ইয়েস স্যার। এটা কিন্তু একটা ভার্ব আছে, তাহলে এটা কি, এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা? জি স্যার। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এখানে কর্তা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে ডু এর সাথে ইয়ে যুক্ত হইলো, কারণ এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্মের সাথে এস বাই এস যুক্ত হয়। নার্গিসকে বুঝতে পেরেছো? নার্গিস কথা বলো। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে? আমি আবার বলছি, প্রেজেন্ট ফর্ম, স্যার, হ্যাঁ বলো। প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সের মধ্যে হচ্ছে যে থার্ড পারসন সিঙ্গুলারের সাথে এমনি আমরা জানি যে সাধারণত এস বাই এস যুক্ত, তো যুক্ত হয় কতগুলো কার সাথে? কার সাথে? কার সাথে? প্রেজেন্ট ফর্মের সাথে। জি স্যার। আর কিন্তু, আর কিন্তু কিন্তু বেস ফর্ম হলে এটার সাথে কিন্তু যুক্ত হবে না। দেখো প্রথম সেন্টেন্সটা কিন্তু, এই যে প্রথম সেন্টেন্সটা, এই প্রথম সেন্টেন্সটা কিন্তু প্রেজেন্ট সিম্পল, তাই না? বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, হি ক্যান ডু, হি ক্যান ডু ইট। জি দ্বিতীয়টা স্যার। হচ্ছে হি ডাজ ইট, দুটোই কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দুটোই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স না? ইয়েস স্যার। জি কিন্তু স্যার। কিন্তু কিন্তু এই ডু এর সাথে যুক্ত হয় নাই, কর্তা থার্ড পারসন আছে এখানে কিন্তু এর যুক্ত হয় নাই, ই এর যুক্ত হয় নাই, কিন্তু এখানে যুক্ত হয়ে গেছে, কারণ এখানে এটা প্রেজেন্ট ফর্ম, এখানে এটা প্রেজেন্ট স্যার, ফর্ম। স্যার আমরা জানি কোড, তারপর হচ্ছে মাইট, এমিজার, মানে এগুলো একটা অক্সিলারি কাতারে পড়ে, তো যেহেতু এর আগে একটা ক্যান, একটা অক্সিলারি ভার্ব, এই কারণে কি ডু এর সাথে এস বাই এস যুক্ত হয়নি? হ্যাঁ, হ্যাঁ, মডাল অক্সিলারি পর থাকার কারণেই এটা প্রেজেন্ট ফর্মটা বেস ফর্ম হয়ে গেছে। এটাকে আর প্রেজেন্ট ফর্ম বলা যাবে না, বলতে হবে এটা বেস ফর্ম। এটা দেখতে প্রেজেন্ট ফর্মের মতোই, তখন টেন্সটা হয়ে আসা যাবে ক্যানের উপরে। কোথায়? ক্যানের টেন্স উপরে। আশ্রয় নিবে এই মডেলের উপরে। মডেলের ফর্মটা কি? মডেল ক্যানটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, সুতরাং এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। হ্যাঁ, তখন স্যার, ডু দেখে তখন তুমি, কিনা তখন টেন্স নির্ধারণ করবে না, ডু হয়ে গেল বেস ফর্ম। স্যার বুঝতে আমরা যখন পেরেছো? প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করি, তো তখন ওই স্ট্রাকচার অনুযায়ী হচ্ছে যে ভার্বের মানে মেইন ভার্বের সাথে আইএনজি যোগ হয়, ওয়াজ বা এই যোগ ইজ হয়, এর সাথে। হ্যাঁ, প্রেজেন্ট তো ফর্মের স্যার সাথে যুক্ত হয়। সেক্ষেত্রে যখন সেটা ডুইং হয়ে যায়, তো তখন কি সেটা হুম, স্যার বেস ফর্ম হিসেবে না, বসে? না, না, তখন বেস ফর্মটা বসবে দুটা জায়গার মধ্যে, একটা টু এর পরে বেস ফর্ম বসবে, আর একটা হচ্ছে মডালের পরে। এরকম মডাল আছে না, ক্যান, কুড, মাইট, উড, শুড, এগুলোর পরে বেস ফর্ম বসে। জি স্যার, বুঝতে পারছি, কর্তা থার্ড থ্যাংক ইউ পারসন স্যার। সিঙ্গুলার নাম্বার হইলেও, হ্যাঁ, কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলেও বসে। প্লুরালের ক্ষেত্রে বেস ফর্ম একই রকম থাকে। হি ক্যান ডু, আই ক্যান ডু, দে ক্যান ডু, একই থাকে, কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে। হি ডাজ, কিন্তু সাবজেক্ট চেঞ্জ করে দিলে, আই দিলে আই ডু ইট, ঠিক না? জি এই স্যার, দুটা বুঝতে কিন্তু পারছি, এখানে, এই আই ডু ইট, এই দুটা কিন্তু প্রেজেন্ট ফর্ম, বেস ফর্ম না। ডাজটাও বুঝতে কিন্তু পারছি। প্রেজেন্ট ফর্ম, এটার সাথে ইয়ে যুক্ত হয়েছে। এটার সাথে ইয়েস, আই এর সাথে আই ডু বলাতে এটা ইয়ে যুক্ত হয় নাই, কিন্তু এটাকে প্রেজেন্ট ফর্মই বলতে হবে।
সোজা কথা, প্রেজেন্ট ফর্ম দিয়ে, প্রেজেন্ট ফর্ম হচ্ছে ফাইনাইট ভার্ব যখন থাকে তখন এটার উপর টেন্স আশ্রয় গ্রহণ করে, তখন এটাকে প্রেজেন্ট টেন্স বলবা, প্রেজেন্ট সিম্পল বলবা। প্রেজেন্ট সিম্পল তখন এটার সাথে অ্যাজ বাই যুক্ত হইতে পারে যদি প্রেজেন্ট সিম্পল সেন্টেন্সে কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। আর বেস ফর্ম বসে নর্মালি মডাল অক্সিলারি পরে ক্যান কুড মে মাইট এর পরে বেস ফর্ম বসবে, অথবা নন ফাইনাইট ভার্বে টু প্লাস ইনফিনিটিভ থাকে, ইনফিনিটিভের পরে বেস ফর্ম বসে। ওকে। এরপরে তাহলে স্ট্রাকচারটা একটু পড়ে শোনাচ্ছি। ভার্ব জেরান্ডের স্ট্রাকচার হচ্ছে ভার্বের সাথে আইএনজি নাউনের মতো আচরণ করে, তাই না? ইয়েস স্যার। নাউনের মতো আচরণ করে। পার্টিসিপল তিনটা, এক নম্বর হচ্ছে ভার্বের সাথে আইএনজি কিন্তু এটা আচরণ করবে অ্যাডজেক্টিভের মতো। পার্টিসিপলের যে তিনটা ভাই, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল, তিনটেই কিন্তু অ্যাডজেক্টিভের মতো আচরণ করে। এরা একই বংশের তো, তিনটেই কিন্তু একই রকম আচরণ করে। সো আমরা দেখতে পাচ্ছি পাস্ট যে পার্টিসিপল তার চেয়ার হচ্ছে ভার্বের 3 নম্বর ফর্ম। ভার্বের 3 নম্বর ফর্মটা কি? B3 অর্থাৎ ফার্স্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল। ভার্বের 3 নম্বর রূপ, কিন্তু আচরণ কার মতো? অ্যাডজেক্টিভের মতো। অ্যাডজেক্টিভের মতো। 3 নম্বর যে পার্টিসিপলটা হচ্ছে সেটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। এটার স্ট্রাকচার হচ্ছে হ্যাভিং প্লাস B3। ভার্ব ভি3। এটা আচরণ করবে কার মতো? ওর বংশের মতো। ওর বংশের 3 ভাই কিন্তু আচরণ অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এটা সবাই বুঝছো? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে আমরা পার্টিসিপলটা উচ্চ বংশের, এটা অ্যাডজেক্টিভ মতো আচরণ করে। চেহারা 3 ভাইয়ের 3 রকম, কেউ মার মতো হয়েছে, কেউ বাবার মতো হয়েছে, কেউ চাচার মতো হয়েছে, ঠিক রক্ত তো? একই স্যার। এক। আচরণ হচ্ছে ওই যে ভুইয়া বংশ আছে না, খান বংশ, এরকম চৌধুরী বংশ, আচরণ একরকম, চেহারা 3 রকম। এগুলো কিন্তু নন ফাইনাইট ভার্ব। জেরান্ডো নন ফাইনাইট ভার্ব, আর এই 3 ভাইও কিন্তু নন ফাইনাইট ভার্ব। এগুলো নন ফাইনাইট ভার্বের ক্যাটাগরি। তারপর আছে ইনফিনিটিভ, সর্বশেষ যে কাইন্ডস ইনফিনিটিভ। টু থাকবে, ভার্বের বেস ফর্ম থাকবে, নট প্রেজেন্ট ফর্ম, বেস ফর্ম থাকবে। আর এটা আচরণ করবে নর্মালি নাউনের মতো আচরণ, কিন্তু মাঝে মাঝে কিছু ক্ষেত্রে এটা অ্যাডজেক্টিভ মতো আচরণ করতে পারে। কিভাবে আমি বললাম, ধরো আই ওয়ান্ট টু স্লিপ, আমি ঘুমাতে চাই। টু স্লিপটা কি? টু ইনফিনিটিভ। এর পরে স্লিপ ইনফিনিটিভ, বা এটা আমরা টু টু স্লিপটা হবে ইনফিনিটিভ ফ্রেজ। পরের বার ফ্রেজ যখন পড়াবো তখন বুঝবা। আচ্ছা, তোমরা গ্রামার এত ডিটেলস পড়াতে হচ্ছে। তারপর আমি যদি এটা লিখি আই ওয়ান্ট টু স্লিপ, তাহলে এইটুকু হবে আমার ইনফিনিটিভ ফ্রেজ। কিন্তু আমি বলেছি এখানে এটা কিসের মতো আচরণ করে? যেমন আই ওয়ান্ট এক্স, আই ওয়ান্ট এক্স, আই ওয়ান্ট এক্স, এক্স স্ট্যান্ডস ফর নাউন, এক্স স্ট্যান্ডস ফর নাউন, নাউন। নাউনের মতো আচরণ করছে। হ্যাঁ, ওইটা ভিন্ন জিনিস। জাহিদ নাদিম, নাউনের মতো আচরণ করছে, কিন্তু আমি বলছিলাম যে এটা মাঝে মধ্যে অ্যাডজেক্টিভের মতো আচরণ করে, ইনফিনিটিভ। আমি বললাম হিয়ার, হিয়ার ইজ দ্য বুক, হিয়ার ইজ দ্য বুক টু রিড। কি বললাম? হিয়ার ইজ দ্য বুক টু রিড। দেখতে পাচ্ছ? হিয়ার ইজ দ্য বুক, এটা এইচ, হিয়ার ইজ দ্য বুক। ইনফিনিটিভটা আবার পোস্ট মডিফাই হিসাবে বুকটাকে মডিফাই করতেছে, সুতরাং এটা তখন হয়ে গেছে, এটা অ্যাডজেক্টিভের মতো আচরণ শুরু করেছে, এটা মডিফাই হয়ে গেছে, তখন এটা অ্যাডজেক্টিভের মতো আচরণ করে। কিন্তু এখানে টু স্লিপ এটা নাউনের মতো আচরণ করে। তো ইনফিনিটিভ গুলো নর্মালি নাউনের মতো আচরণ করে, কিন্তু মাঝে মাঝে কিছু ব্যতিক্রমী সেন্টেন্স আছে, যেমন হিয়ার ইজ দ্য বুক টু রিড, এখানে এটা অ্যাডজেক্টিভ মতো আচরণ করছে। টু রিডটা এখানে অ্যাডজেক্টিভ মতো আচরণ করতেছে, এবং এটা মডিফাই করতেছে বুককে। আর মডিফাই করতেছে এটা পোস্ট মডিফায়ার হিসাবে। পোস্ট মডিফায়ার বুকের পরে বসে যখন মডিফাই করছে তখন হচ্ছে পোস্ট মডিফায়ার, বুকের আগে বসে যখন মডিফাই করবে তখন হচ্ছে প্রি মডিফায়ার, এটা হচ্ছে পোস্ট মডিফায়ার। তো তোমরা এত কিছু মনে রাখা দরকার নেই, তোমরা স্ট্রাকচারটা শুধু খেয়াল রাখো। এটা ইনফিনিটিভ এবং এটা নন ফাইনাইট ভার্ব। এটা একটা ইনফিনিটিভ টু প্লাস বেস ফর্ম,
এটা নন ফাইনাইট ভার্ব। হ্যাঁ, সেন্টেন্স এটা দরকার আছে, এক বা একাধিক বসতে পারে অথবা নাও বসতে পারে, ম্যান্ডেটরি না। দিলে ভালো, না দিলে অসুবিধা নেই যদি এটা ছাড়া লেখা যায়। কিন্তু ফাইনাইট ছাড়া সেন্টেন্স তৈরি করা যাবে না, ফাইনাইট ভার্ব ছাড়া সেন্টেন্স তৈরি করা যাবে না। রাইসা আছো? ইয়েস স্যার, আছে, শুনতেছি স্যার। আচ্ছা, তুমি ভার্ব ছাড়া বলেছিলে, আমি ফাইনাইট ভার্ব সম্পর্কে কি কথা বলেছি বলো তো দেখি। স্যার স্যার, আমার একটু ফাইনাইট ভার্ব মানে সম্পর্কে কি কথা বলে? ফাইনাইট কনসেন্ট্রেশন ভার্ব কি ছিল না সেন্টেন্স এসেনশিয়াল বাসায়। মানে অপশনাল? হ্যাঁ, বলো। স্যার আচ্ছা, এটাতে তুমি আমার কনসেন্ট্রেশন এখন ছিল বলো। না, যে একটু রুম লক করা ছিল, তো আমার শাশুড়ি আসছিল রুমে একটা কথা বলার জন্য মাত্র আর কি। আর হ্যাঁ, তো কি কি একটু কি কনসেন্ট্রেশনের প্রতিকূল প্রবলেম হচ্ছে আমার। কি প্রতিকূল পরিবেশে তোমাদের ক্লাস করতে হচ্ছে? আই এম সরি ফর দ্যাট। জি স্যার। আচ্ছা, আহ, আমাকে কে বলবে যে সেন্টেন্সে কি ফাইনাইট ভার্ব ম্যান্ডেটরি নাকি অপশনাল? ম্যান্ডেটরি স্যার। স্যার ম্যান্ডেটরি স্যার, ম্যান্ডেটরি, আর নন ফাইনাইট ভার্ব অপশনাল। ম্যান্ডেটরি নয়। তোমরা এখানে জেড জবর দিও, এটা ছুটে গেছে। আমি যখন নন ফাইনাইট আমি ভুল লিখে ফেলছি এখানে। তাহলে ফাইনাইট সেন্টেন্সে মাস্ট, ফাইনাইট ছাড়া সেন্টেন্স হবেই না, কিন্তু নন ফাইনাইট ছাড়া সেন্টেন্স হতে পারে। নন ফাইনাইট ভার্ব এক বা একাধিক থাকতে পারে, একটাও থাকতে পারে, একাধিক থাকতে পারে, আবার নাও থাকতে পারে, এটা খেয়াল রাখবা। সো দিস ইজ অল অ্যাবাউট ফাইনাইট নন ফাইনাইট ভার্বস। কিছু এক্সাম্পল আমরা দিই, দেখি পারি কিনা। কখন শেষ করবো আমরা? অনেক লম্বা, আমাদের পরে একটা গ্রামার রয়ে গেছে, প্রেজেন্ট ক্লজ। ওকে, নন ফাইনাইট ভার্ব এখানেও বানান যেহেতু কপি পেস্ট করছি, এখানে ফাইনাইট তোমরা ঠিক করে দিবা, এন আই টি। জেরান্ডের এক্সাম্পলটা কি দিয়েছি আমি? রিডিং, রাইট? এক সেকেন্ড, সরি। সাউন্ড কি শোনা যাচ্ছে ক্লিয়ারলি? ইয়েস স্যার। ইয়েস স্যার। সরি। জেরান্ডের উদাহরণটা পড়ো তো কি একজন। হি হি লাভস লাভস রিডিং রিডিং বুকস। লাভস রিডিং বুকস। হ্যাঁ, তারপরে তাহলে এখানে এখানে জেরান্ড কোনটা? স্যার রিডিং। স্যার রিডিংটা স্যার রিডিং। অ্যাডজেক্ট। ভার্ব প্লাস আইএনজি। আচ্ছা, তোমরা তোমরা এটা নাউন কিভাবে বুঝবা? নাউন আসলে এক্স এর মতো, এক্স একটা নাউন। এক্স আমরা বলি না, ওই যে মান ধরতাম আমরা যখন বীজগণিতের অঙ্ক করেছি, ধরি এটার নাম ক, ধরি তার আয় ক। হ্যাঁ, হি লাভস এক্স, হি লাভস এক্স। এক্স হচ্ছে নাউন, কারণ লাভ ভার্বের অবজেক্ট, অবজেক্ট হিসেবে নাউন বসছে এখানে। কি বসছে? নাউন প্রনাউনেই কিন্তু অবজেক্ট হিসেবে বসতে পারে, অথবা নাউন ফ্রেজ অথবা প্রনাউন, নাউন ফ্রেজ অথবা প্রনাউন, অথবা শুধু নাউন। তাহলে হি লাভস এক্স, এক্স মানে কি? এক্স ইকুয়াল টু রিডিং। কে? রিডিং। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রিডিং দিয়ে, রিডিং একটা বিষয়ের নাম, যেমন সুইমিং একটা বিষয়ের নাম। এখানে এটাতে কারোর কারোর রিডিং অবস্থা বোঝাচ্ছে না, এটা কিন্তু অ্যাডজেক্টিভ মতো আচরণ করছে না। এই রিডিংটা যে অ্যাডজেক্টিভ মতো আচরণ করছে, কারো দোষ গুণ অবস্থা মাত্রা এগুলো বোঝাচ্ছে না স্যার। না। যেহেতু বোঝাচ্ছে না, সুতরাং এটা নাউন। আরো বোঝা যায় হি লাভস এক্স, লাভ ভার্বটার অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে এটা। আমরা জানি অবজেক্ট হিসেবে সাধারণত নাউন বসে, প্রোনাউন বসে, এভাবে আমরা চিনতে পারি এটা নাউন। ঠিক আছে, বা এটা নাউনের মতো আচরণ করছে। এই যে তোমরা অনেক সময় ভুল করে ফেলো, যেটা কিভাবে চিনবে এটা নাউনের মতো আচরণ করছে। নাউন মতো আচরণ করলে আগে চিন্তা হবে আমি অ্যাডজেক্টিভের মতো আচরণ কিভাবে করে। অ্যাডজেক্টিভ আচরণ হচ্ছে ভার্বের আইএনজি ফর্ম, যেটা অবস্থা বোঝাবে। সাধারণত কি বোঝায়? অবস্থা বোঝায়। ভার্বের আইএনজি ফর্ম যদি অবস্থা বোঝায় তখন এটা অ্যাডজেক্টিভ, আর অবস্থা না বুঝে যদি অন্য কিছু বোঝায়
তাহলে ধরতে হবে কি কোনো কিছুর নাম, কোনো বিষয়ের নাম, যে কোনো কিছুর নাম, কোনো অ্যাক্টিভিটির নাম। কোনো অ্যাক্টিভিটির নামও কিন্তু নাউন। যেমন রিডিং একটা অ্যাক্টিভিটি, এটা নাউন। এটা দিয়ে কারো দোষ, অবস্থা, মাত্রা, পরিমাণ, সংখ্যা এগুলো কিচ্ছু বোঝায় না। তাহলে প্রথম সেন্টেন্সে যে আহ, প্রথম সেন্টেন্সে যে রিডিংটা নাউন, কারো কনফিউশন আছে? নো স্যার। না, কনফিউশন নেই, কারণ এটাতে কারণ অবস্থা বোঝায় না। যে হি এর অবস্থা বোঝায় না, লাভস এর অবস্থা বোঝায় না, বুকস এর অবস্থা বোঝায় না। হি লাভস এক্স, এক্স একটা অ্যাক্টিভিটি। হি লাভস সুইমিং, হি লাভস প্লেইং, অ্যাক্টিভিটি, নাউন। তাহলে জেরান্ড এটা। পার্টিসিপেলের মতো দেখো, প্রেজেন্ট পার্টিসিপেল কিন্তু দেখতে জেরান্ডের মতো। এখানে কি বলছে, আই স হিম রিডিং এ বুক, আমরা দেখলাম সেম ওয়ার্ডটা আইএনজি যুক্ত হয়েছে এখানে। এখানে কি এটা নাউন নাকি অ্যাডজেক্টিভ? স্যার অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ? স্যার এখানে এটা অবস্থা বোঝাইছে। কার এখানে অবস্থা? সিচুয়েশনটা বুঝাইছে যে তার অবস্থা, স হিম রিডিং এ বুক। তার অবস্থা বুঝিয়েছে, তাই না? জি জি স্যার। স্যার। তার অবস্থা বুঝিয়েছে, তাকে মডিফাই করছে। আগের সেন্টেন্সটা দিয়ে কাউকে মডিফাই করে নাই, হি কে মডিফাই করে নাই, লাভকে মডিফাই করে নাই, বুকস কে মডিফাই করে নাই, প্রি মডিফায়ার এসে বসে নাই, পোস্ট মডিফায়ার এসে বসে নাই, কাউকে সামনে পিছনে কাউকে মডিফাই করছে না। দ্যাট ইজ ওয়াই ইট ইজ নাউন। কিন্তু এটা মডিফাই করছে, আই স হিম, আমি তাকে দেখলাম রিডিং এ বুক, বই পড়ছে। তাহলে বই পড়ারত অবস্থায় আমি তাকে দেখলাম, বই পড়ারত অবস্থায় তাকে দেখলাম, তার একটা কন্ডিশন বর্ণনা করেছে, একটা অবস্থা বর্ণনা করেছে। দ্যাট ইজ ওয়াই দিস ইজ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। ঠিক আছে? এইভাবে চিনবা যে এই রিডিং এই রিডিং দেখতে একরকম, সব একরকম। তো দেখতে একরকম হলে কি জিনিস এক হয়? মোটেও নো না। স্যার। হ্যাঁ, এটার আচরণ, স্বভাব চরিত্র অ্যাডজেক্টিভের মতো। এটা হচ্ছে অ্যাডজেক্টিভের মতো স্বভাব চরিত্র। এটা দিয়ে বুঝতে হবে প্রেজেন্ট পার্টিসিপেলের সাথে জারান্ডের পার্থক্য। আহ, মজার ব্যাপার হচ্ছে যখন তোমরা ফ্রি হ্যান্ড রাইটিং লিখবা, তখন এটা তোমার জেরান্ড না পার্টিসিপেল এটা না জানলেও চলবে। এটা আমি তো দীর্ঘ বছরের অভিজ্ঞতা, জেরান্ড পার্টিসিপেল তুমি যদি পার্থক্য ধরতেও না পারো কোনো সমস্যা নেই, কিন্তু ইন্টারমিডিয়েট সমস্যা আছে, পড়াইতে গেলে সমস্যা আছে। কিন্তু তুমি লিখতে গেলে সমস্যা, এটাকে জেরান্ড না পার্টিসিপেল দিয়ে লিখলে এটা তুমি নাও বোঝো, অসুবিধা নেই। তোমাকে জি এটুকু স্যার। জানতে হবে, এটা একটা নন ফাইনাইট ভার্ব। এটা একটা কি, আমি যেটা ইউজ করছি সেটা একটা নন ফাইনাইট ভার্ব। কারণ জেরান্ড বলো, পার্টিসিপল বলো, আর ইনফিনিটিভ বলো, সবাই কিন্তু নন ফাইনাইট, এইটুকু বুঝতে হবে। পার্টিসিপল, পাস্ট পার্টিসিপলের স্ট্রাকচার কি? ভার্বের 3 নম্বর ফর্ম, ভার্বের 3 নম্বর ফর্ম, রাইট? ইয়েস তো স্যার। ভার্বের 3 নম্বর ফর্ম, এটা কার মতো আচরণ করছে? আচ্ছা, এটা কি কারোর অ্যাডজেক্টিভ। অবস্থা বোঝাচ্ছে? হ্যাঁ, কারো অবস্থা, ইয়েস স্যার। ম্যাঙ্গোর অবস্থা বোঝাচ্ছে। ম্যাঙ্গোর একটা অবস্থা, এটা কি ম্যাঙ্গো? এটা কি আস্ত ম্যাঙ্গো? রোটেন ম্যাঙ্গো। হ্যাঁ, রটেন, পচে গেছে, এটা তার আস্ত নষ্ট হয়ে গেছে। রটেন, পচা অবস্থা। নেভার ইট এনি রটেন ম্যাঙ্গো, পচা আম কখনোই খাবে না। তাহলে ভার্বের 3 নম্বর ফর্ম, রটেনটা কি ভার্বের 3 নম্বর ফর্ম। রট, রটেন, রটেন বা রট রট রটেন লেখে 3 নম্বর ফর্ম, কিন্তু এটা আচরণ করছে অ্যাডজেক্টিভের মতো। আবার দেখো, এটা কিন্তু মেইন ভার্ব না, মেইন ভার্ব হচ্ছে ইট। তাহলে ইয়েস এটা একটা স্যার। নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইটের কোন অংশ এটা? নন ফাইনাইটের পাস্ট পার্টিসিপল, পার্টিসিপলদের এক ভাই। এরকম ভার্বের 3 নম্বর ফর্ম নর্মালি কি হয়? পাস্ট পার্টিসিপল। তারপর আছে দেখছে পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল আমরা দেখতে পাচ্ছি হ্যাভিং থাকবে, মাস্ট। পারফেক্ট পার্টিসিপল মানেই হ্যাভিং থাকবে, তারপরে প্লাস থাকবে ভার্বের 3 নম্বর ফর্ম। ক্লিয়ার? ইয়েস এটা স্যার। এটা সামনে পিছনে বসতে পারে। আমি বললাম হ্যাভিং ওয়াচড দ্য মুভি, আই ওয়েন্ট টু মাই কিচেন। তাহলে আমরা দেখতে পেলাম আমাদের মেইন ভার্ব কিন্তু এখানে, ফাইনাইট ভার্ব কিন্তু এখানে। ফাইনাইট ভার্ব কোথায়? সবাই খেয়াল করো মনোযোগ দিয়ে, এটা কিন্তু আমাদের একটা লাইফ চেঞ্জিং একটা ক্লাস। যারা জানো না, যারা আগে থেকে জানো না, আমার ফাইনাইট ভার্ব হচ্ছে এখানে। কিন্তু এই ভার্বটা কি? এটা নন ফাইনাইট। এটা কি হ্যাভিং ওয়াচড, এটা কি নন ফাইনাইট। খেয়াল থাকবে। ইয়েস স্যার। হ্যাঁ, এটা কোন ধরনের নন ফাইনাইট? এটা পারফেক্ট পার্টিসিপল। কেন পারফেক্ট পার্টিসিপল? পারফেক্ট পার্টিসিপল স্ট্রাকচার হচ্ছে একটা হ্যাভিং থাকবে, আর কি থাকবে?
V3 ভার্বে থাকবে। V3 থাকবে। এটা সামনে থাকতে পারে, পেছনে থাকতে পারে। আমি বললাম আই ওয়েন্ট টু মাই কিচেন হ্যাভিং ওয়াচড দ্য মুভি। হ্যাভিং ওয়াচটা আমি লাস্টে নিয়ে গেলাম, তখন আর কমা দিতে হবে না, সেটাও করা যাবে। সেখানেও এটা পারফেক্ট পার্টিসিপল এবং সেখানেও এটা কিন্তু নন ফাইনাল ভার্ব। ক্লিয়ার? স্যার আরেকটা উদাহরণ যদি দিতেন। আর একটা উদাহরণ দিতাম, ধরো আই রোট দ্য ইমেল হ্যাভিং টেকেন help from my brother from my brother। বুঝতে পারছো? আমি লেখাটা পড়তে পারছো? I জি স্যার। wrote the email having taken help from my brother। আমার ভাইয়ের কাছ থেকে সহায়তা নিয়ে আমি ইমেলটা লিখেছিলাম। তাহলে এখানে এখানে ফাইনাইট কোনটা, নন ফাইনাইট কোনটা? ফাইনাইট হচ্ছে এখানে রোড ফাইনাইট রোল, আর এখানে নন ফাইনাইট ভার্ব ফাইনাইট রোল। হচ্ছে হ্যাভিং টেকেন। Having taken. হ্যাভিং টেকেন, এটা হচ্ছে নন ফাইনাইট। নন ফাইনাইট কোন ক্যাটাগরি? এটা পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল। ঠিক আছে? স্যার যে তিনটা কন্ডিশনাল আছে এক্সাম্পলটা দিয়ে, হ্যাঁ কন্ডিশনাল তো আলাদা পড়াবো। কন্ডিশনাল তো একটা চ্যাপ্টারের শিরোনামে আছে, তোমাদের মডিউলের ভিতরে আছে, প্রথম মডিউলের মধ্যে আছে। কন্ডিশনাল সেন্টেন্স পড়তে হবে, পরে পড়াবো, তখন দেখাবো। তাহলে এটা হচ্ছে বলেছি যে এই যে পার্টিসিপল নন ফাইনাইট ভার্ব সেন্টেন্সের সামনে থাকতে পারে, পেছনে থাকতে পারে। যেমন এটাতে পেছনে চলে আসলো শেষের দিকে, কিন্তু এই সেন্টেন্সে এটা সামনে আছে, ঠিক না? এমন ভাবে জিরান্ড পার্টিসিপল কিন্তু সেন্টেন্সের শুরুতে বসতে পারে, সাবজেক্ট হিসেবে বসতে পারে, আবার অবজেক্ট হিসেবে বসতে পারে। বিশেষ করে জেরান্ড, জেরান্ড সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসতে পারে। পার্টিসিপল সাবজেক্ট হিসেবে বসতে পারে, তবে পার্টিসিপল ফ্রেজ আকারে বসে। ঠিক আছে? ইয়েস স্যার। তা তোমাকে যদি জিজ্ঞেস করে যে জিরান্ড পার্টিসিপল ইনফিনিট, নন ফাইনাল ভার্ব গুলো সেন্টেন্সের সবসময় শুরুতেই বসে, বলবো না। নন ফাইনাল ভার্ব সেন্টেন্সের শুরুতে বসতে পারে, শেষেও বসতে পারে। ঠিক আছে? সাবজেক্ট হিসেবে বসতে পারে, অবজেক্ট হিসেবে বসতে পারে, আবার অনেক সময় কমপ্লিমেন্টারি হিসেবে বসতে পারে নন ফাইনাল স্যার ভার্ব গুলো। পারফেক্ট পার্টিসিপলটা আমার এখনো ক্লিয়ার হয়নি স্যার। তুমি আগে শুধু এটু মনে রাখো, তুমি পৃথিবীর যেখানে হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল দেখবা, শুধু জি হ্যাভিং, স্যার। তার আগে আবার কিছু না। এর আগে আগে দিয়ে কিছু নেই, আগে দিয়ে কোনো অক্সিলারি নেই। ওকে স্যার। হ্যাভিং, হ্যাভিং এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল থাকলে এটা পৃথিবীর যে কোনো সেন্টেন্সে এটা পারফেক্ট পার্টিসিপল, এটা নন ফাইনাইট ভার্ব এবং এটা পারফেক্ট পার্টিসিপল। ওকে স্যার। আবার কথাটা বলো তো দেখি আবার। পৃথিবীর যে কোনো সেন্টেন্সে, যে কোনো জায়গায়, যে কোনো হ্যাভিং সেন্টেন্সে এবং পাস্ট পার্টিসিপল ফর্ম থাকলে সেটা নন ফাইনাইট ভার্ব হবে। নন ফাইনাইট ভার্ব, এবং কোন নন ফাইনাইট ভার্ব? পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল। ওকে এটা স্যার। নন ফাইনাইট ভার্ব। শুধু শুধু এটাই খেয়াল রাখবে যে হ্যাভিং থাকবে, ভার্বের পাস্ট পার্টিসিপল থাকবে, তাহলে এটা পারফেক্ট পার্টিসিপল হয়ে যাবে। ওকে স্যার। ঠিক আছে? আর যেহেতু এটা পার্টি, যেটা এটা নন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট হিসেবে থাকতে পারে, অবজেক্ট হিসেবে থাকতে পারে, কমপ্লিমেন্টারি হিসেবে থাকতে পারে। ঠিক আছে? এটা পজিশন, অবস্থান, লোকেশন চেঞ্জ হইতে পারে। বুঝছো? ওকে স্যার। যেমন এটা বুঝছি। শুরুতে, এটা শুরুতে ছিল, এটা ফ্রেজের মধ্যে ছিল। আমি ফ্রেজ কি ক্লজ কি গেলে তোমরা এটা ক্লিয়ার হয়ে যাবে। আর এটাতে দেখো আই রোড দ্য ইমেল হ্যাভিং টেকেন, এটা একটা দ্বিতীয় পার্টে আছে। তাহলে নন ফাইনাইট ভার্ব গুলো সেন্টেন্সের সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট যে কোনো জায়গায় বসতে পারে। ইনফিনিটিভ টু মানে আই আগে ওয়ান্টেড টু পরে প্লে শেষে, ক্রিকেট। স্যার। আর হ্যাঁ, নন হ্যাভিং ফাইনাইট হ্যাভিং হচ্ছে এর পরে শুরুতে ভার্বের শেষে পাস্ট বা যে পার্টিসিপল। কোনো জায়গায় বসে। হ্যাঁ, আবার এরকম হইলে হতো না যে উপরে দেখো, আমি আমি লিখছি এটা, আমি বললাম আই এম হ্যাভিং লাঞ্চ, আই এম হ্যাভিং মাই লাঞ্চ। এটা কি তোমার যে কি বলবো, এটা হ্যাভিং মাই লাঞ্চ, দেখতে পাচ্ছ এটা লাঞ্চ। সেন্টেন্সটা আমি লিখছি যে। জি স্যার। জি স্যার। আচ্ছা,
তাহলে এটা কি না না, এটা পারফেক্ট পার্টিসিপল এখানে? নো জি না স্যার, স্যার, নো স্যার, নো এটা স্যার, নো স্যার। হ্যাভিং প্রেজেন্ট এর কন্টিনিউয়াস। হ্যাভিং এর পরে এটা একটা প্রেজেন্ট হচ্ছে প্রেজেন্ট একটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। একটা হচ্ছে এটা হচ্ছে ফাইনাইট, এম দিতেছে, এটা একটা টোটালটা হচ্ছে ফাইনাইট ভার্ব ফাইনাইট পড়বে। ভার্ব আর আর শুধু শুধু হ্যাভিং থাকলে ওটা, শুধু হ্যাভিং থাকলে এটা জিরান্ড হইতে পারে। ঠিক আছে। ইয়েস স্যার। Yes, sir. এম ইজ আর ছাড়া যদি হ্যাভিং থাকে তাহলে এটা জেরান্ড পার্টিসিপল হইতে পারে। এটা অনেক সময় সেন্টেন্সের অবস্থা বোঝে, এটা অবস্থান বোঝে, এটা কোথায় অবস্থান করছে সেটা অনুসারে। কিন্তু যেহেতু এটা হ্যাভিং এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল নেই, V3 যেহেতু নেই, এটা যদি নেই এখানে, তাহলে এটাকে পারফেক্ট পার্টিসিপল বলা যাবে না, হ্যাভিংটাকে পারফেক্ট পার্টিসিপল বলা যাবে না। এটা কিন্তু ফাইনাইট ভার্বের অংশ। এটা কি আই এম হ্যাভিং, এটা কি ফাইনাইট ভার্ব। খেয়াল থাকবে। তাহলে খেয়াল রাখতে হবে যে হ্যাভিং দেখলেই কিন্তু এটা নন ফাইনাইট ভার্ব না, হ্যাভিং এর পরে যদি পাস্ট পার্টিসিপল থাকে তখন এটা নন ফাইনাইট ভার্ব। ঠিক আছে। ইয়েস স্যার। আচ্ছা, ইনফিনিটিভ তো চিনবেই, সবসময় টু প্লাস ভার্বের বেস ফর্ম আর থাকে। যদি হচ্ছে আর যদি হ্যাভিং থাকে এবং তাহলে এটা জায়ান্ট হতে পারে না স্যার? জেরান এটা বা নর্মালি সেন্টেন্সের কম, উপর ভিত্তি করে, এটা সেন্টেন্সের কন্ডিশনের উপর উপর ভিত্তি ভিত্তি করে। করে। আর এটা তো মেন ওকে ফাইনাইট স্যার, ভার্ব, আমি থ্যাংক বললাম আই এম হ্যাভিং, আই এম জি হ্যাভিং জি স্যার। লাঞ্চ, হ্যাঁ, হ্যাভিং মাই টি, আমি আমার চা খাচ্ছি। তাহলে এখানে এটা ফাইনাইট ভার্ব, এখানে নন ফাইনাইট না। ওকে, আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি। রাত কটা বাজে, একটু দেরি করে। ওকে, আহ পরবর্তী স্লাইডে আমরা যদি যাই। আচ্ছা, আমরা তো নন ফাইনাইট ফাইনাইট নন ফাইনাইট শেষ করে ফেললাম। তোমরা তো চিনছো তো নন ফাইনাইট ফাইনাইট, চিনতে পারবা তো এখন? স্যার। জি স্যার। স্যার হ্যাঁ। তাহলে আমরা কি পাইলাম ফাইনাইট নন ফাইনাইট থেকে? ফাইনাইট নন ফাইনাইট কাকে বলে? সেন্টেন্সের সাবজেক্ট এবং টেন্স পরিবর্তন করলে যদি কোনো ভার্বের রূপের পরিবর্তন হয়ে যায়, সেই বহুরূপী ভার্বটা হচ্ছে ফাইনাইট। ফাইনাইট আর যে ফাইনাইট ভার্বটার ফাইনাইট ভার্ব, রূপের পরিবর্তন হয় না সেটা নন নন ফাইনাইট। নন ফাইনাইট ফাইনাইট। নন ফাইনাইট। নন ফাইনাইটের আবার কাইন্ডস আছে। ফাইনাইট ধরো ট্রানজিটিভ থাকতে পারে, ইন্টারজেটিভ থাকতে পারে। ফাইনাইটের সাথে আবার কিন্তু অক্সিলিয়ারি ভার্ব থাকতে পারে, থাকতে পারে না? থাকতে পারে। জি স্যার। স্যার। ফাইনাইটের সাথে অক্সিলিয়ারি ভার্ব থাকতে পারে, যেমন আই এম হ্যাভিং একটু আগে দিলাম, অথবা আই হ্যাভ টেকেন, অথবা আই এম রাইটিং, এটা ফাইনাইট। ফাইনাইটের আগে ফাইনাইট যে ভার্বটা সেটা আহ, মানে এটাকে বলে কম্পাউন্ড ভার্ব বলে। ভার্বের যখন দুটো অংশ থাকে তখন এটাকে বলে কি বলে? কম্পাউন্ড ভার্ব। আর নন ফাইনাইট তো চেঞ্জ হয় না, রূপের চেঞ্জ হয় না, সাবজেক্ট এবং টেন্সকে তোয়াক্কা করে না। সাবজেক্ট টেন্স পরিবর্তন হলেও সেটা সাধারণত ওই সেন্টেন্সে চেঞ্জ হবে না। বুঝছো? ওই তোমাদেরকে বিচার করতে হবে ওই নির্দিষ্ট সেন্টেন্সের ক্ষেত্রে, সব সেন্টেন্সের ক্ষেত্রে না। যে সেন্টেন্সে তুমি ফাইনাইট নন ফাইনাইট নির্ধারণ করবা সেই সেন্টেন্সের ক্ষেত্রে। অন্য জায়গায় এটা আবার ফাইনাইট হয়ে যেতে পারে, যেটা নন ফাইনাইট সেটা ফাইনাইট হয়ে যেতে পারে, যেটা ফাইনাইট আবার নন ফাইনাইট হয়ে যেতে পারে, তার লোকেশন চেঞ্জ হওয়ার কারণে। আর নন ফাইনাইট তো এটা চেঞ্জ হবে না, তোমরা জানলাম। নন ফাইনাইট সেন্টেন্সে বাধ্যতামূলক না, ফাইনাইট কিন্তু বাধ্যতামূলক। সেন্টেন্সে ফাইনাইট বাধ্যতামূলক, সেন্টেন্সে ফাইনাইট বাধ্যতামূলক। তোমরা ফাইনাইট ছাড়াই সেন্টেন্স বানিয়ে ফেলো, এটা দুঃখের বিষয়। এটা এই লেভেলে এসে ফাইনাইট ভার্ব ছাড়া সেন্টেন্স বানিয়ে ফেলো। নন ফাইনাইট নিয়ে তোমাদের তেমন একটা ভুল হয় না, তবে নন ফাইনাইট তোমরা না জানিয়ে ইউজ করো, আর না জানিয়ে ইউজ করতে হবে। কিন্তু ফাইনাইট নিয়ে ভুল করো, ফাইনাইট জেনে শুনেই ফাইনাইট ইউজ করতে হবে। নন ফাইনাইট ভার্বের তিন ক্যাটাগরির ভার্ব নন ফাইনাইট: জারান্ড, পার্টিসিপল, ইনফিনিটিভ। আমি তিনটা ক্যাটাগরি যেভাবে চিনবা দেখাইলাম তাদের। এখন আমাদের দ্বিতীয় পার্ট, সেকেন্ড পার্টে, লেকচারের পার্ট 2 তে আমরা ফ্রেজেস এন্ড ক্লজেস পাবো। ফ্রেজ এন্ড ক্লজেস অনেক বড় একটা গ্রামার, এবং এটা 4-5টা ক্লাস লাগবে। 4-5টা ক্লাস শুধু ফ্রেজ এন্ড ক্লজেস এর মধ্যেই। যদি ডিটেলস একদম গভীরে গিয়ে পড়তে চাও তাহলে ফ্রেজ এন্ড ক্লজের মধ্যে 4-5টা ক্লাস লাগে। কিন্তু আমরা এত সময় নেই আমাদের, আমরা কিন্তু যতটুকু রাইটিং এ লাগবে সেইটুকু পড়াবো আমরা। বাকিটা তোমরা নিজেরা পড়ে নিবা। বেসিক ধারণাটা দিয়ে দিয়ে দিব তোমাদেরকে, তোমরা আগে থেকেই জানো। যতটুকু তোমাদের রাইটিং এ লাগবে শুধু ততটুকুই আমরা দেখবো।
ডেফিনেশন হচ্ছে ফ্রেজ। ফ্রেজ কিভাবে চিনবো? ফ্রেজের কি লাগবে বলো? A unit of ফ্রেজে মূলত truth or হচ্ছে স্যার false. সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব হচ্ছে দুইটা একসাথে থাকবে না, যে কোনো একটা স্যার থাকবে। একটা আর শব্দগুচ্ছ ক্লোজে হচ্ছে আপনার একত্রে থাকবে। সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকবে। এটা হচ্ছে স্যার ক্লোজ, আমরা যেটা আর কি যেভাবে জানি। ফ্রেজে, ফ্রেজ হচ্ছে একটা ইউনিট, কি শব্দের একটা শব্দগুচ্ছ। ইউনিট, গুচ্ছ। ইউনিট একটা গুচ্ছ থাকবে, এটা খেয়াল রাখতে হবে। ক্লজও কিন্তু শব্দগুচ্ছ, ফ্রেজও শব্দগুচ্ছ। তবে শব্দগুচ্ছ শব্দগুচ্ছের সাথে পার্থক্য আছে। ফ্রেজের মধ্যে নর্মালি সাধারণত সাবজেক্ট ভার্ব এবং থাকে না। ফাইনাইট ভার্ব থাকে থাকে না, না। কিন্তু নন ফাইনাইট থাকতে পারে। নন ফাইনাইট থাকতে পারে। নন থাকতে ফাইনাইট পারে। থাকতে পারে, বাধ্যতামূলক না। Though not mandatory. Yes, sir. নন ফাইনাইট থাকতে পারে। ফ্রেজ আমি নোটে বলে দিচ্ছি, এ ফ্রেজ মে হ্যাভ এ নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট থাকতে পারে, একাধিক থাকতে পারে, একটাও থাকতে পারে, একাধিক থাকতে পারে। যেটা থাকবে না, ফরজ যেটা থাকা যাবেই না, সেটা হচ্ছে সাবজেক্ট থাকতে পারবে না, ফাইনাইট ভার্ব থাকতে পারবে না। নন ফাইনাইট ভার্ব থাকতে পারে, আর অন্য যা যা দরকার, যা যা লাগে, আর অ্যাডভার্ব থাকতে পারবে, অ্যাডজেক্টিভ থাকতে পারবে, সবই থাকতে পারবে। কিন্তু তার আপত্তি হচ্ছে সাবজেক্ট আর ফাইনাইট ভার্বকে নিয়ে, যে এই দুটার সাথে সে সংসার করবে না। কে? ফ্রেজ। যে ফ্রেজের ঘরের মধ্যে কি থাকতে পারবে না? সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকতে পারবে। তবে হ্যাঁ, এখানে একটা এক্সেপশন আছে, ভার্ব ফ্রেজের মধ্যে কিন্তু আবার ফাইনাইট ভার্ব থাকে। ভার্ব ফ্রেজের মধ্যে ফাইনাইট ভার্ব থাকতে পারে, একটা এক্সেপশন আছে। এছাড়া আর সব ধরনের ফ্রেজের মধ্যে, সেটা প্রেপোজিশনাল ফ্রেজ হোক, সেটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হোক, সেটা নাউন ফ্রেজ হোক, কোনো ফ্রেজের মধ্যেই নর্মালি ফাইনাইট ভার্ব থাকে না। সাবজেক্ট তো থাকবেই না, ফাইনাইট ভার্ব তো থাকে না। তাহলে আমরা ধরে নিই যে ফ্রেজের মধ্যে স্যার সাবজেক্ট আর তাহলে ফাইনাইট ভার্ব। বলো স্যার আমরা বলো। হচ্ছে মানে আমি হচ্ছে যেভাবে জানতাম আর কি, মানে ফ্রেজের মধ্যে হচ্ছে হুম মানে দুইটা একসাথে থাকবে না আর কি, মানে যে কোনো একটা থাকবে, এরকম না নাকি? মানে তুমি বলতেছো ফ্রেজের স্যার মধ্যে আমার যদি কাছে ফাইনাইট ভার্ব না থাকে তাহলে সাবজেক্ট থাকবে? মানে, জি স্যার, মানে দুইটা একসাথে বসবে না আর কি। না, ভুল জানো স্যার তুমি। এমন এমন কিছু সাবজেক্ট থাকে তুমি, হয়তো সাবজেক্ট থাকবে কেন? আমার এটা জানা ভুল হতে পারে স্যার। হ্যাঁ, এটা মানে ভুল। সাবজেক্ট আহ এবং হচ্ছে নন ফাইনাল, মানে যে কোনো একটা মানে দুইটা যে কোনো একটাই থাকবে না। যে কোনো একটা না, দুটোই থাকবে না। সাবজেক্ট থাকবে না, ফাইনাইট জি ভার্ব জি থাকবে না। স্যার, ওকে। সাবজেক্ট থাকলে এটাকে সাবজেক্ট, এটাকে এটাকে পসেসিভ ফর্মে পরিবর্তন করতে হয়। হি থাকলে হিস করে ফেলতে হয়, বুঝছো? জি দেখো স্যার, তোমরা, আমি থ্যাংক ইউ। একটা উদাহরণ দিই, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। ঠিক আছে, আমি লিখলাম ওকে স্যার। হি ইজ, তোমরা দেখতে পাচ্ছ, অ্যাবসেন্ট, অ্যাবসেন্ট ইন দ্য ক্লাস অ্যাজ হি ইজ ইল। সে ক্লাসের মধ্যে অ্যাবসেন্ট, যেহেতু সে অসুস্থ। এখন এটা সিম্পল করবো আমি, এই সেন্টেন্সটা কমপ্লেক্স সেন্টেন্স, যেহেতু অ্যাজ আছে এবং দুইটা ক্লজ আছে, এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ। এটাকে আমি সিম্পল করবো, সেন্টেন্সটাকে সিম্পল করে বলবো। তাহলে হি ইজ অ্যাবসেন্ট ইন দ্য ক্লাস, কি হবে? বিকজ অফ হিজ ইলনেস। ঠিক না? তাহলে কি হয়ে গেল এখানে? আমরা জানি সিম্পল সেন্টেন্সে একটা ক্লজ থাকে, কয়টা? একটি একটা ক্লজ ক্লজ। থাকে। একটা কিন্তু এখানে কমপ্লেক্স আছে দুইটা ক্লজ। এখানে এখানে ফাইনাইট ভার্ব আছে, এখানেও ফাইনাইট ভার্ব আছে, দুইটা ক্লজ। তাহলে কিন্তু আমাকে সিম্পল রাখতে পারবো একটা ক্লজ, তাহলে আরেকটা ক্লজকে কি করব? আরেকটা ক্লজকে আমি ফ্রেজ বানিয়ে ফেলবো। কি করবো? ফ্রেজ এই যে বানিয়ে অ্যাজ ফেলবো। হি, অ্যাজ হি যেটা সাবঅর্ডিনেট ক্লজ আছে, সেটাকে আমি ফ্রেজ বানিয়ে ফেলবো।
তো সেটা আমি ফ্রেজ বানাতে কি করলাম, বিকজ অফ হিজ ইলনেস। আমি তো ফ্রেজ বানাবো, আর ফ্রেজের মধ্যে আমি সাবজেক্ট রাখতে পারবো না। দেখো হিটা হিজ হয়ে গেছে, দেখছো? হিটা কি হয়ে গেছে, হিজ ইজ হয়ে হয়ে গেছে। গেছে। মানে সাবজেক্ট হিসেবে থাকতে পারবে না, সাবজেক্টটা রূপান্তর হইয়া পসেসিভ পজিটিভ ফর্ম পসেসিভ হিসেবে থাকতেছে। তাহলে ফ্রেজের মধ্যে সাবজেক্ট থাকতে পারবে না, ফাইনাইট ভার্ব থাকতে পারবে না, ভার্ব ফ্রেজ ছাড়া ফাইনাইট ভার্ব থাকতে পারবে না। মনে থাকবে? জি আর স্যার, থাকতে পারবে থ্যাংক কি, ইউ। আর বাকি সব থাকতে পারবে। নন ফাইনাইট ভার্ব থাকতে পারে এক বা একাধিক, আর নন ফাইনাইট নাও থাকতে পারে, সমস্যা নেই। নন ফাইনাইট ব্যাপারটা হচ্ছে যে কোনো জায়গায় নন ফাইনাইট হচ্ছে বাধ্যতামূলক না, ফ্রেজের ক্ষেত্রে বাধ্যতামূলক না, কিন্তু ফ্রেজের নন ফাইনাইট থাকতে পারে, নাও থাকতে পারে। এটা বুঝো নাই কে কে? ফ্রেজ চিনতে পারছো তো? বাংলাদেশ থাকবে না, থাকবে না, ফ্রেজের মধ্যে সাবজেক্ট থাকবে না, থাকবে আর না, কি থাকবে না, থাকবে না বাংলাদেশ। আর ফাইনাইট সাবজেক্ট ভার্ব থাকবে না, থাকবে, ফাইনাইট ভার্ব ফাইনাইট থাকবে ভার্ব না। থাকবে। আর থাকবে কি, সব থাকবে, বাকি যা আছে সব অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ সব থাকবে, হ্যাঁ। আর ফ্রেজের মধ্যে নন ফাইনাইট ভার্ব অর্থাৎ জেরান্ড পার্টিসিপল আমরা যে পড়ে আসলাম, এই যে কানেক্টেড, দেখছো? গ্রামার পড়তে হয় এভাবে, তাহলে তুমি তাড়াতাড়ি এই যে যারা ফাইনাইট নন ফাইনাইট ফ্রেজ এন্ড ক্লজ এবং সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড শিখে ফেলবা, ভালোভাবে একটা কনফার্ম শিখে ফেলবা, তাদের কোনো সেন্টেন্সে ভুল হবে না, একটা সেন্টেন্সে ভুল হবে না, সেন্টেন্স মেকিং এ সমস্যা হবে না, স্ট্রাকচারালি সমস্যা হবে না। হুম। তার অন্য সমস্যা হতে পারে, কিন্তু স্ট্রাকচারে সমস্যা হবে না, মানে সে নিজেই বুঝতে পারবে যে তার সেন্টেন্সটা হয়েছে। such an important মানে chronological order: finite, non-finite, present clause, then simple and complex compound. Very important. তো ফ্রেজের মধ্যে নন ফাইনাইট ভার্ব এক বা একাধিক থাকতে পারে, নাও থাকতে পারে, ম্যান্ডেটরি। এটুকু আমরা জানলাম। এবার আমরা ওকে, পড়ো দেখি একজন। Taking exercise regularly is a good habit. টেকিং এক্সারসাইজ রেগুলারলি যে গুড হ্যাবিট, এখানে ফ্রেজ কোনটা? আমি বলছিলাম ফ্রেজ তো হবে একটা ইউনিট, শব্দের একটা ইউনিট। ইউনিট বুঝো তো, ইউনিট বুঝো তো, একক, বুঝছো? এটা গ্রুপ, এক গ্রুপ অফ ওয়ার্ডস, কি থাকবে? গ্রুপ অফ ওয়ার্ডস। গ্রুপ অফ ওয়ার্ডস, একটা ইউনিট। যেমন এইটা দেখো, টেকিং এক্সারসাইজ রেগুলারলি, এটা একটা ইউনিট। টেকিং এক্সারসাইজ তিনটা শব্দ মিলে একটা ইউনিট সৃষ্টি হলো, কি হলো? এটা হচ্ছে ফ্রেজ। কেন ফ্রেজ? কেন এটা ক্লজ না? কারণ এটা মধ্যে থাকবে না, থাকবে না, সাবজেক্ট নাই, ফাইনাইট ভার্ব নাই, আছে? নো স্যার। না স্যার। রাকিব মিয়া শুনি বলো। জি স্যার, আমি আছি। এটা যে ফ্রেজ, তোমার কি বিশ্বাস হয়? জি স্যার, প্লিজ। কেন ফ্রেজ? আমি বললাম ক্লজ, তুমি ভুল প্রমাণ করো এটা। স্যার, ক্লোজ হলে তো সাবজেক্ট থাকবে, ফাইনিট ভার্ব থাকবে, কিন্তু এখানে তো সাবজেক্টও নাই, এখানে তো ফাইনিট ভার্ব নাই স্যার। ফাইনাইট ভার্ব নাই, সাবজেক্টও নাই, আচ্ছা। আরেকটা জিনিস হচ্ছে, আমি এই যেটুকু দাগ দিলাম গোল করে, এটাকে কেন ফ্রেজ বলবো? কেন আমি ইস পর্যন্ত নিব না? ইস পর্যন্ত বুঝি নাই নিলে স্যার। সব কি, আমি কেন রেগুলারলি পর্যন্ত নিলাম? ফ্রেজ আমি শুধু রেগুলারলি পর্যন্ত নিলাম, আমি কেন ইজ পর্যন্ত নিলাম না এটাকে বাড়াইয়া? ইজ স্যার, স্যার ভার্ব। অর্থাৎ ফাইনিট ভার্ব হয়ে যাবে স্যার। টেকিং এক্সারসাইজ রেগুলারলি, তিনটা মিললে একটা আমি ইউনিট বানাইলাম, কিন্তু ইজটাকে নিলাম না, তাহলে এই তিনটা ইউনিট হিসেবে বসছে। এটা কিন্তু সেন্টেন্সের সাবজেক্ট, এই সেন্টেন্সে একটাই ভার্ব আছে, এটা কোনটা? ইজ। ই। তাহলে একটা ভাব থাকলে চোখ বন্ধ করে এটা ফাইনাইট ভার্ব, মনে থাকবে? সেন্টেন্সে একটা ভাব থাকলে চোখ বন্ধ করে ফাইনাইট ভার্ব। তো এটা যদি ফাইনাইট ভার্ব হয়, তাহলে ভার্বের সাবজেক্ট কে?
বলো। কি টেকিং বলছো বলো? এক্সারসাইজ। টেকিং এক্সারসাইজ রেগুলারলি, টেকিং এক্সারসাইজ রেগুলারলি। আমি এটা যদি এক্স দিয়ে এটাকে রিপ্লেস করি কি হয় বলো তো দেখি, পড়ো তো দেখি আবার, আবার কি হবে? আমি টেকিং এক্সারসাইজ রেগুলারলি এটার পরিবর্তে কি লিখলাম? এক্স। ধরো এটা নাই, তাহলে কি হচ্ছে সেন্টেন্সটা? X পড়ো। is a good habit. এক্স ইজ এ গুড হ্যাবিট। বুঝতে পারছো? তাহলে ইজ জি ভার্বের স্যার। সাবজেক্ট কে? ইজ ভার্বের সাবজেক্ট হচ্ছে এক্স, এক্স। আর এক্স হচ্ছে একটা ফ্রেজ। এক্স হচ্ছে কি? একটা ফ্রেজ। ফ্রেজ। টেকিং এক্সারসাইজ রেগুলারলি, এক্স এর মান বসিয়ে পাই। তোমাদের মান বসাইতো না জি স্যার। বীজগণিতে? এক্স এর মান বসে পাই, এক্স এর মান বসালে কি আসতেছে? টেকিং এক্সারসাইজ রেগুলারলি। এক্স একটা সাবজেক্ট, এক্স একটা নাউন, কারণ আমরা জানি যে ফাইনাইট ভার্বের সাবজেক্ট কে হয়? নাউন হয়, প্রনাউন হয়, তাই না? নাউন ফ্রেজ হয়, মনে থাকবে। নাউন বা নাউন ফ্রেজ হয় আর প্রনাউন হয়। এই সাবজেক্ট ইয়েস হতে স্যার। পারে। কার সাবজেক্ট হতে পারে? মেইন ভার্বের, ঠিক না? এই দুজনেই সাবজেক্ট হতে পারে, এর বাইরে কেউ সাবজেক্ট হতে পারে না। তাহলে এক্সটা ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে বসছে। এটা 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 একটা নাউন, বা আমরা এটাকে নাউন ফ্রেজ বলবো। এটা এটা আসলে নাউন ফ্রেজ, কারণ তিনটা শব্দ আছে এখানে, টেকিং এক্সারসাইজ রেগুলারলি, তিনটা শব্দ মিলিয়ে একটা ইউনিট। আমরা জানি ফ্রেজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস, মানে হচ্ছে ফ্রেজ হচ্ছে একগুচ্ছ শব্দ, একগুচ্ছ শব্দের একটা ইউনিট। এখন ফ্রেজ সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসতে পারে, ফ্রেজ সেন্টেন্সের অবজেক্ট হিসেবে বসতে পারে, ফ্রেজ এক্সটেনশন হিসেবে বসতে পারে, ফ্রেজ কমপ্লিমেন্টারি হিসেবে বসতে পারে, ফ্রেজ মডিফায়ার হিসেবে বসতে পারে। আমি কতগুলো কথা বলে ফেললাম। সেন্টেন্সে ফ্রেজ মূল ভার্বের অথবা ফাইনাইট ভার্বের সাবজেক্ট হিসেবে বসতে পারে, অবজেক্ট হিসেবে বসতে পারে, কমপ্লিমেন্টারি হিসেবে বসতে পারে, এক্সটেনশন হিসেবে বসতে পারে, ঠিক আছে? কমপ্লিমেন্টারি হিসেবে বসতে পারে, মডিফায়ার হিসেবে বসতে পারে। তো তুমি যেখানেই বসো না কেন, তারা একটা দলবদ্ধ হয়ে একটা ইউনিট আকারে বসবে, একগুচ্ছ শব্দ, যার মধ্যে সাবজেক্ট থাকবে না, ফাইনাইট ভার্ব থাকবে না, ঠিক আছে? বলো এখানে তাহলে টেকিংটা কি? আমাকে বলছেন যে ফাইনাইট ভার্ব নাই, টেকিংটা কি ফাইনাইট ভার্ব? ইয়েস স্যার। নো বলো। স্যার, নন No, ফাইনিট স্যার। sir. নন ফাইনিট ইয়েস না নো? স্যার। নো স্যার। টেকিংটা নন ফাইনাইট ভার্ব। Non-finite নন verb. ফাইনাইট থাকবে, নন ফাইনাইট বাদ যা আছে, নিষেধাজ্ঞা আছে যে ফ্রেজে নন ফাইনাইট থাকতে পারবে না। থাকতে পারবে স্যার। হ্যাঁ থাকতে পারবে। স্যার Parve. ফ্রেজে তো হচ্ছে শুধু হচ্ছে সাবজেক্ট প্লাস হচ্ছে ফাইনাইট ভার্ব ছাড়া সবকিছু থাকতে পারবে। সাবজেক্ট থাকতে পারবে না, ফাইনাইট ভার্ব থাকতে থাকতে পারবে না, পারবেন না। আর সবকিছু থাকতে সব পারবে। তাহলে থাকতে পারবে। নন ফাইনাইট তো থাকতে পারে, তাই না? নন জি ফাইনাইট থাকতে স্যার। পারে না, জি জি আমরা বলে স্যার। দিয়েছি নোটের মধ্যে। হ্যাঁ, এখানে একটা নন ফাইনাইট আছে, থাকতেও টেকিং পারে। এক্সারসাইজ রেগুলারলি, নাও থাকতে হবে, কিন্তু এখানে আছে। স্যার এটা কি এক্সারসাইজ দেখো। জেরান্ডের জন্য নন ফাইনাইটটা হয়েছে স্যার? টেকিংটা হ্যাঁ এটা কি জেরান্ডের জন্য নন ফাইনাইট, ওই যে টেকিং ভার্ব প্লাস আইএনজি? হ্যাঁ, জেরান্ড, এটা জেরান্ড, হ্যাঁ। আচ্ছা টেকিং আচ্ছা স্যার। এক্সারসাইজ, তাহলে এক্সারসাইজ নাউন, টেকিংটা হচ্ছে নন ফাইনাইট, হ্যাঁ। আর এখানে রেগুলারলি একটা অ্যাডভার্ব, ঠিক না? অ্যাডভার্ব। তিন ধরনের ভার্বস ওয়ার্ড মিললে একটা কি হলো, তারা একটা ফ্রেজ হইলো। কি হইলো? ফ্রেজ হইলো। এটা বুঝতে হবে, এগুলো না জানলে রাইটিং লেখা যাবে না, যাবে না। টেকিং নন ফাইনাইট ভার্ব, এক্সারসাইজ একটা নাউন, রেগুলারলি একটা অ্যাডভার্ব। ওকে। টু টেল এ লাই ইজ এ গ্রেট সিন, দ্বিতীয় সেন্টেন্স। টু টেল এ লাই ইজ এ গ্রেট সিন, আমরা দেখলাম যে এই পর্যন্ত একটা ফ্রেজ, ঠিক আছে? আন্ডারলাইন করা অংশটা কি? ফ্রেজ, Phrase. ফ্রেজ। এইটুকু ফ্রেজ। এটা মেইন ভার্ব, ইজ এর, ইজ হচ্ছে একটা মেইন ভার্ব, যদি একটাই ভার্ব আছে, যে দেশে ভার্ব ফাইনাইট ভার্ব একটাই আছে সেটাই মেইন ভার্ব, সেটা এটা অক্সিলারি হোক, কিন্তু এখানে এটা ফাইনাইট ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। এই ভার্বে একটা সাবজেক্ট লাগবে, লাগবে না? সাবজেক্ট হচ্ছে একটা ফ্রেজ, ফ্রেজ সাবজেক্ট হিসেবে কাজ করতেছে। টু টেল এ লাই ইজ এ
গুড সেল না? আচ্ছা, তাহলে আমরা দেখতে পেলাম এখানে টু টেল। এখানে কি সাবজেক্ট আছে? টু টেলে লাই, এই যে এটা একটা ফ্রেজ, তোমরা কি বিশ্বাস করো? আমি জি তোমাদেরকে স্যার চ্যালেঞ্জ করলাম Yes, এটা জি sir. স্যার ক্লজ, সাবজেক্ট নেই স্যার। আর এটা আমি phrase. বললাম এটা ক্লজ, তোমরা আমাকে মিথ্যা প্রমাণ করো। এখন সাবজেক্ট নেই স্যার, আর ফাইনাইট ভার্বও নেই। ফাইনাইট ভার্ব, তাহলে টেলটা কি ভাব? Sir, আমরা যে কথা এটা নন বলতেছি ফাইনাইট বল। স্যার, non-finite নন verbs. প্লাস ফাইনাইট নন ভার্ব ফাইনাইট, ইনফিনিটিভ। বেস যেহেতু টু ইনফিনিটিভ স্যার এটা। আইডেন্টিটি টু এটা নাম, টেল হচ্ছে স্যার এটা ইনফিনিটিভ। নন ফাইনাইট মানে ফ্রেজে নন ফাইনাইট থাকতে পারে, ঠিক না? ওকে, ইয়েস স্যার। এই তো তোমরা ফ্রেজ চিনে ফেলছো আর কি। এখন শুধু লেখা বলা, লেখকে ফাটাই ফেলবো একবার। তাহলে আমরা ফ্রেজ চিনলাম, তাই না? ফ্রেজ কোথায় থাকতে হবে? সবসময় সামনে থাকে? এই যে টু টেলে লাই এটার মতো থাকবে সবসময়? জি না না স্যার, স্যার, হুম, এটা তো সামনে হচ্ছে থাকতে পারে পিছনেও থাকতে পারে। পিছনে সাবজেক্ট সাবজেক্ট হিসেবে বসতে পারে, অবজেক্ট হিসেবে সাবজেক্ট হিসেবে বুঝতে পারে, বসতে বসতে, কমপ্লিমেন্টারি হিসেবে বুঝতে পারে, কমপ্লিমেন্টারি হিসেবে বসতে পারে, মডিফায়ার হিসেবে এক্সটেনশন হিসেবে বসতে পারে, বলতে পারে। মডিফায়ার হিসেবে মডিফায়ার বুঝতে হিসেবে পারে। বসতে পারে। খেয়াল রাখবেন। ওকে, তাহলে আমরা পরের স্লাইডে যাচ্ছি, ক্লজ দেখি, তাহলে আমরা ফ্রেজের পার্থক্যটা আরো বুঝতে পারবো। না, ফ্রেজের কাইন্ডস, কাইন্ডসটা নিজেরা পড়ে নিবা, হ্যাঁ? আমি শুধু ফ্রেজ শিখিয়ে দিলাম। কাইন্ডস হচ্ছে নাউন ফ্রেজ। স্যার আপনি স্লাইড গুলো শেয়ার করে দিন গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিন স্লাইডস গুলা। আচ্ছা, দিয়ে দিব। নাউন আচ্ছা স্যার। ফ্রেজ, ভার্ব ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, প্রেপোজিশনাল ফ্রেজ, কনজাংশনাল ফ্রেজ, সাপোজিশন, প্রত্যেকেই কনজাংশন। একগুচ্ছ। নাউন ফ্রেজে একগুচ্ছ শব্দ যেটা নাউনের মতো আচরণ করবে। ভার্ব ফ্রেজ একগুচ্ছ শব্দ, ভার্বের মতো আচরণ করবে। অ্যাডজেক্টিভ ফ্রেজ একগুচ্ছ শব্দ, অ্যাডজেক্টিভ মতো আচরণ করবে। প্রত্যেকে একগুচ্ছ শব্দ, প্রত্যেকের মতো আচরণ করবে। বুঝছো তো? এটা কয়েক ধরনের ওয়ার্ড ইয়েস মিললা স্যার। একটা শব্দের ইউনিট হবে। ইউনিট হয়ে এটা যখন নাউনের মতো আচরণ করবে তখন এটা নাউন ফ্রেজ, যখন ভার্বের মতো আচরণ করবে তখন ভার্ব ফ্রেজ। এবার যদি এটা প্রেপোজিশনাল ফ্রেজ, প্রেপোজিশনের মতো আচরণ করে তখন এটা প্রেপোজিশনাল ফ্রেজ। গট মাই পয়েন্ট? ওকে, Yes, sir. তাহলে বেসিক শর্তটা হচ্ছে, প্রধান শর্ত হচ্ছে আগে এটা ফ্রেজ হইতে হবে। ফ্রেজ হলে এটা কি লাগবে? একগুচ্ছ শব্দ হইতে হবে। শুধু একগুচ্ছ শব্দ হইলেই হবে না, এর মধ্যে সাবজেক্ট থাকবে না, ফাইনাইট ভার্ব থাকবে না। এই না শর্ত পূরণ করে যখন একগুচ্ছ শব্দ থাকবে, সেই একগুচ্ছ শব্দ যখন নাউনের মতো আচরণ করবে তখন এটা নাউন। সেই একগুচ্ছ শব্দ যদি ভার্বের মতো আচরণ করে তাহলে এটা ভার্ব ফ্রেজ। আবার এটা অ্যাডজেক্টিভ মতো আচরণ করলে অ্যাডজেক্টিভ ফ্রেজ। এইটি, আর কিছু না। আশা করি তোমরা নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ এগুলো সংজ্ঞা জানো, জানো না? ইয়েস স্যার। না, জানো না, অনেকে চুপচাপ বসে রয়েছে, কথা বলতে চাও না। জানি স্যার। তোমরা কি নাউন, Yes, sir. ভার্ব জানো? জি মাশাআল্লাহ, স্যার। মাশাআল্লাহ। জি স্যার। কে বলেছে আমাদের ছাত্ররা পড়ে না? আমি জানি নাউনও পারো না তোমরা। আমি যখন ধরবো এখন অনেক নাউনও চিনতে পারবো না। স্যার কোনো কিছুর নামকে তো নাউন বলে, জানি। হ্যাঁ, না, হ্যাঁ, কোনো কিছুর নাম বোঝাটা একটু কঠিন। কোনো কিছুর নাম বোঝাটা তো একটা কঠিন কাজ। দেখি নাম না গ্রামাটিক্যাল বদনাম বইতে কেন বলবো? ছোটবেলায় এটাই মুখস্থ করছি, আচ্ছা, কোনো নাম, কিছুর নামকে নাম নাউন যদি, বলে। আচ্ছা রাইসা বলো, নাম যদি, কোনো কিছুর নাম যদি নাউন হয়, বদনাম কি হবে? বদনামটা তো নাউনই তাহলে স্যার নাকি? অ্যাডজেক্টিভ। হ্যাঁ, না স্যার, অ্যাডজেক্টিভ হবে। না, বদনামও নাউন, এটা সমস্যা। হ্যাঁ, বলো। না স্যার, আমি দোষগুণ বললাম কি? অবস্থাতে অ্যাডজেক্টিভ হয়, তাহলে কিন্তু বদনামটা অ্যাডজেক্টিভ বদনাম, হবে না। বদনাম না, কারোর বদনাম যদি হয় তখন অ্যাডজেক্টিভ হবে, আর শুধু বদনাম শব্দটা তো নাউন। জি স্যার। আচ্ছা, দিস ইজ অ্যান এডজেক্টিভ, এটা একটা অ্যাডজেক্টিভ বললাম। এটা কি অ্যাডজেক্টিভ শব্দটা কি? Noun. নাউন। নাউন। এটা কিন্তু ভর্তি পরীক্ষাতে আসছে একবার। দিস ইজ অ্যান অ্যাডজেক্টিভ, আন্ডারলাইনকৃত শব্দটি কি নাউন, অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব? হ্যাঁ, নাকি কোনোটাই না? তাহলে না, এটা হচ্ছে Noun. নাউন। Noun. সেটা তো নাউন নাউন। স্যার, নাউন। তাহলে বদনামটাও কিন্তু নাম, শুধু যখন নাউন বদনাম হবে বোঝায়। তখন এটা নাউন। বদনাম যখন কারোর বদনাম হবে মডিফাই করতে করলে তখন এটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে, তার আগ অ্যাডজেক্টিভ। পর্যন্ত এটা না। বদনাম তো নাউন, নামও নাউন, বদনামও নাউন, খেয়াল রাখতে হবে।
ক্লিয়ার? জি স্যার। কি রে বাবা, এটা দিয়ে কাজ করে না। আচ্ছা, তারপর পরেরটা চলে যাই। নাউন ফ্রেজ, আবার সমস্যা দেখা দিচ্ছে, এমন একটা জায়গায় সমস্যা দেখা দিচ্ছে। ওকে, ওকে, আচ্ছা। নাউন ফ্রেজ, তো নাউন ফ্রেজ আবার তিনটা ক্যাটাগরি আছে। এটা হচ্ছে অ্যাপোজিটিভ ফ্রেজ, যে পড়ো দেখি দেখি। নাউন ফ্রেজটা শুধু একটু Noun দেখাই দিই। নাউন ফ্রেজ phrase হচ্ছে work as তিন a প্রকার থাকতে subject পারে। object complement in a sentence. সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট। আমরা তোমাদেরকে বলেছি যে এগুলো ফ্রেজ সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট হিসেবে বসতে পারে, এক্সটেনশন হিসেবে বসতে পারে, মডিফায়ার হিসেবে বসতে পারে। তো কাইন্ডস অফ ফ্রেজ তিনটা চেহারা থাকতে পারে: অ্যাপোজিটিভ ফ্রেজ, জেরান্ড ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ। জেরান্ড ফ্রেজ তোমরা পড়ছো, ইনফিনিটিভও পড়ছো না? অ্যাপোজিটিভটা কিভাবে হয়, অ্যাপোজিটিভও তোমরা জানবা। অ্যাপোজিটিভ নিয়ে সরাসরি ক্লাস আছে আলাদা, ঠিক আছে? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে আমরা ইয়েতে চলে যাই, তো দেখি অ্যাপোজিটিভ ফ্রেজটা একটু দেখো। অ্যাপোজিটিভ ফ্রেজের সেন্টেন্সের নাউন বা প্রনাউনের অথবা কোনো নাউন ফ্রেজের পরে একগুচ্ছ এটা শব্দ যখন বসে বা কোনো একটা ফ্রেজ বসে, যখন ওই নাউনটাকে মডিফাই করে, অতিরিক্ত তখন তথ্য করেছেন নাকি? আচ্ছা, হ্যাঁ, ওই নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়, তখন সেটা হচ্ছে কি? অ্যাপোজিটিভ ফ্রেজ। অ্যাপোজিটিভ। যেমন আমরা হাসান ইমাম ওয়াজ প্রেজেন্ট ইন দ্য মিটিং, এটুকু যদি থাকে তাহলে কি হয়? শুধু হাসান ইমাম বললাম, হাসান ইমাম ওয়াজ প্রেজেন্ট ইন দ্য মিটিং। হাসান ইমাম এটাও মিটিং সেন্টেন্সে এ হয় প্রেজেন্ট স্যার। ছিলেন। হ্যাঁ, হাসান ইমাম যে কেউ হইতে পারে। আমরা তো হাসান ইমাম, শুধু হাসান ইমাম বললে আমরা চিনি না, ভালো করে তথ্য পাচ্ছি না। তখন জি, বাড়তি তথ্যের জন্য আমরা কি যোগ করলাম? অ্যাপোজিটিভ। প্রিন্সিপাল, অ্যাপোজিটিভ যুক্ত করলাম, তাই না? এইটুকু। প্রিন্সিপাল অফ দ্য কলেজ, এটা অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভ তো এই পজিটিভ বলো না, ব্লাডের মতো না, ব্লাড না, অ্যাপোজিটিভ। হ্যাঁ, তাহলে একগুচ্ছ শব্দ অথবা একটা ফ্রেজ যখন নাউন বা প্রনাউনের আগে পরে বসে, ওই নাউন বা প্রনাউন সম্পর্কে বাড়তি তথ্য দেয়। সাকিব দ্য বেস্ট ক্রিকেটার অফ দ্য ওয়ার্ল্ড ইজ এ গ্রেট বিজনেসম্যান, কে লিখলো এটা? হ্যাঁ, তোমারটা ঠিক আছে। তাহলে হাসান ইমাম প্রিন্সিপাল অফ দ্য কলেজ, এইটুকু, যেটা আমরা এটাকে বলে প্যারেনথেসিস। যখন দুটা কমার মধ্যে আটকে, একটা কমা দিয়ে একটা ফ্রেজ লিখে আবার যখন কমা দেওয়া হবে, এখানে একটা কমা, এখানে একটা ফ্রেজ লিখে যখন আরেকটা কমা দেওয়া হবে, তখন এটাকে বলে প্যারেনথেসিস। এই প্যারেনথেটিক্যাল কমাস এর ভিতরে যখন একটা ফ্রেজ থাকবে এবং সেটা বাড়তি তথ্য দিবে, নাউন বা প্রনাউন সম্পর্কে বাড়তি তথ্য দিবে, তখন এটা অ্যাপোজিটিভ ফ্রেজ বলে। আগে এটা ফ্রেজ, দেখো, একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা ওয়ার্ড মিলে এই ফ্রেজটা হয়েছে, তাই না? প্রিন্সিপাল অফ দ্য কলেজ, এটা একটা নাউন ফ্রেজ, এটা অবশ্যই একটা নাউন ফ্রেজ, এবং এটা একটা অ্যাপোজিটিভ ফ্রেজ। তো অ্যাপোজিটিভ ফ্রেজ জানতে হবে।
অ্যাপোজিটিভ ফ্রেজ লাগবে, অ্যাপোজিটিভ ফ্রেজ দিয়ে তোমরা সেন্টেন্স লম্বা করবা। অ্যাপোজিটিভ ফ্রেজ দিয়ে কত রকম লম্বা হইতে পারে, কত লম্বা হইতে পারে এটা আমরা দেখাবো। অ্যাপোজিটিভ ফ্রেজ না জানলে আমি স্মার্ট ইংরেজি লিখতে পারবো না। আমি শুধু সিম্পল সেন্টেন্সে লিখবো, সিম্পল সেন্টেন্সে লিখবো। সিম্পল সেন্টেন্সও, সিম্পল সেন্টেন্সকেও অনেক বড় করা যায়। তো তুমি তখনই বড় করতে পারবা যখন তুমি অ্যাপোজিটিভ ফ্রেজ ইউজ করতে পারবা বা অ্যাপোজিটিভ ক্লজ ইউজ করতে পারবা। এখানে অ্যাপোজিটিভ ফ্রেজ ইউজ করা হয়েছে কিন্তু অ্যাপোজিটিভ ক্লজও আছে, সেটা আমি দেখাবো পরে। আমরা যখন অ্যাপোজিশন পড়বো তখন দেখাবো। উই হ্যাড অ্যান ইন্টারভিউ উইথ দ্য চেয়ারম্যান। আমরা চেয়ারম্যানের সাথে আমাদের একটা সাক্ষাৎকার ছিল। চেয়ারম্যানটাকে, তার সম্পর্কে তথ্য দিলাম। মিস্টার রাগিব আলী কে? মিস্টার মিস্টার রাগিব রাগিব আলী। আলী, রাগিব আলী। উই হ্যাড অ্যান ইন্টারভিউ উইথ দ্য চেয়ারম্যান অফ দ্য কোম্পানি। চেয়ারম্যানটাকে, তার নামটা আমরা বলে দিলাম মোহাম্মদ রাগিব আলী, যে বাড়তি তথ্য দিলাম চেয়ারম্যান সম্পর্কে। তারপরে বসে তিন, মিস্টার রাগিব আলী, এটা হচ্ছে অ্যাপোজিটিভ। ঠিক আছে, অ্যাপোজিটিভ। বুঝতে পেরেছো? ইয়েস স্যার। অ্যাপোজিটিভ নিয়ে কার কোনো প্রশ্ন আছে? স্যার তাহলে এটা কি অ্যাপোজিটিভ হচ্ছে একটা, আসলে অ্যাপোজিটিভ হচ্ছে একটা নাউন ফ্রেজ, যেটার একটা সেন্টেন্সের সাবজেক্ট বা অবজেক্ট নাউন বা প্রনাউনের আগে পরে বসে ওই নাউন বা প্রনাউন সম্পর্কে বাড়তি তথ্য দেয়, অতিরিক্ত তথ্য দেয়। সেই নাউন ফ্রেজটাকে বলে অ্যাপোজিটিভ ফ্রেজ। স্যার এটাকে নাউন ইন অ্যাপোজিশন বলা হয় না? হ্যাঁ, নাউন এন্ড অ্যাপোজিশন বলা যায়। অনেক নাম আছে, এক এক গ্রামার রাইটাররা এক এক নাম দিয়েছে, কিন্তু জিনিসটা একই। ঠিক আছে, নাউন অ্যাপোজিশন বা এটাকে অ্যাপোজিটিভ ফ্রেজ বলো। আমরা যেহেতু অ্যাপোজিটিভ ফ্রেজ নিয়ে আলোচনা করছি, আমরা এটাকে অ্যাপোজিটিভ ফ্রেজ বলবো। এটাকে নাউন অফ অ্যাপোজিশন বা নাউন ইন অ্যাপোজিশন বলা যায়। তারপর আমরা পরের এতে দেখি কি আছে। জেরান্ড ফ্রেজ আমরা দেখতেছি যে নাবিলা লাভস রিডিং। এইটুকু হচ্ছে, এখানে একটা ইন্টারেস্টিং জিনিস তোমাদেরকে দেখাচ্ছি। সেটি হচ্ছে, আমি তোমরা আগে পড়ছো শি লাভস রিডিং বুকস, এখানে আছে নাবিলা লাভস রিডিং নভেলস। এখানে এটা কি জেরান্ড না? জেরান্ড, ঠিক না? জি স্যার। রিডিংটা জেরান্ড, কিন্তু ফ্রেজ কতটুকু? নোবেলস পর্যন্ত স্যার। রিডিং নোবেল। রিডিং হ্যাঁ নোবেলস। ঠিক আছে, রিডিং নভেলস, রিডিং থেকে শুরু করে নভেলস পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে এই দুইটা শব্দ মিলেও কিন্তু একটা ফ্রেজ হতে পারে। একাধিক শব্দ যদি একটা ইউনিট গঠন করে এবং সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব না থাকে, তখন এটা ফ্রেজ। আই লাভ এক্স, নাবিলা লাভ এক্স, নাবিলা লাভ এক্স, এটা নাউন ফ্রেজ। হ্যাঁ, এটা নাউন ফ্রেজ। জিরান্ডিয়াল ফ্রেজটা একটা নাউন ফ্রেজ, কারণ এটা জিরান্ডে তো নাউনের মতো আচরণ করে। তো জিরান যেহেতু নাউনের মতো আচরণ করে, এটার ফ্রেজটা নাউনের মতোই আচরণ করবে, সুতরাং এটাকে নাউন ফ্রেজ বলাই যায়। রাইজিং আর্লি ইন দ্য মর্নিং ইজ এ গুড হ্যাবিট। এক্স ইজ এ গুড হ্যাবিট। এক্স ইজ এ গুড গুড হ্যাবিট। হ্যাবিট। ঠিক আছে, তাহলে এক্সটা হচ্ছে এখানে নাউন। তাহলে এটা পুরোটা, এই ফ্রেজটা কি? নাউন ফ্রেজ। পুরোটা কি? নাউন নাউন ফ্রেজ। ফ্রেজ। আরো চিনবো, আরো কিভাবে চিনবো? এটার মধ্যে কোনো সাবজেক্ট নাই, কোনো ফাইনাইট ভার্ব নাই। কোনো ফাইনাইট নন ভার্ব ফাইনাইট নেই। ভার্ব আছে রাইজিং, যেটা একটা জেরান্ড। আর্লি একটা অ্যাডভার্ব। হুম, ইন দ্য মর্নিং প্রেপোজিশন, আর্টিকল, তারপরে মর্নিং একটা নাউন বসছে এখানে। তাহলে 1 2 3 4 5, পাঁচটা শব্দ মিলে একটা ফ্রেজ হইল, তবে এটা একটা নাউন ফ্রেজ। এটা জেরান্ডিয়াল ফ্রেজ অথবা এটাকে নাউন ফ্রেজ বলে। জেরান্ড ফ্রেজ অথবা জেরান্ডিয়াল ফ্রেজ, জেরান্ডিয়াল ফ্রেজ আসলে একটা নাউন ফ্রেজ। কে কে বোঝো নাই? সবাই বুঝতে পেরেছো? ইয়েস স্যার। ওকে, আমরা 10 মিনিট ক্লাস করবো, উই আর লেট। তাহলে আমরা এইটুকু জানলাম। আমরা প্রথমত আমরা আসলে নাউন ফ্রেজটা চিনতে পারছি কিনা, ফ্রেজ চিনতে পারছি কিনা। ফ্রেজ চিনতে পারলে যথেষ্ট। ফ্রেজ তোমরা চিনতে পারছো? ইয়েস স্যার। ইয়েস স্যার। ফ্রেজ জি স্যার। মানে কি? ফ্রেজ মানে কি? একগুচ্ছ শব্দ। একগুচ্ছ শব্দ যেখানে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকে না। হ্যাঁ, একগুচ্ছ দলবদ্ধ হয়ে একটা ইউনিট হিসেবে কাজ করবে, ছোট ছোট ইউনিট হিসেবে কাজ করবে।
সাবজেক্ট হিসেবে, অবজেক্ট হিসেবে, কমপ্লিমেন্ট হিসেবে, মডিফায়ার হিসেবে। ঠিক আছে, যেটা আমাদের সাবজেক্ট ফাইনাইট ভার্ব থাকবে না, নন ফাইনাইট ভার্ব থাকতে পারে, আর বাকি অনেক কিছু থাকতে পারে। ইনফিনিটিভ ফ্রেজ, এই যে শুধু টু প্লে হচ্ছে, টু প্লে এটা হচ্ছে ইনফিনিটিভ। আর আমরা আমরা যদি বলি এটা ইনফিনিটিভ, আর টু প্লে ক্রিকেট, এখানে এখানে আসলে একটা ইউনিট পূর্ণ হয়, একটা ইউনিট পূর্ণ হয়, একটা গ্রুপ হয়। দ্যাট ইজ ওয়াই টু প্লে ক্রিকেট এই পর্যন্ত একটা ফ্রেজ। কিন্তু শুধু টু প্লেও কিন্তু একটা ফ্রেজ, কিন্তু পরিপূর্ণ কমপ্লিট ফ্রেজ হচ্ছে ক্রিকেট পর্যন্ত নিলে এটা একটা ভালো ইউনিট হয়। টু প্লে ক্রিকেট, এটা হচ্ছে একটা ইনফিনিটিভ ফ্রেজ। যে যে ফ্রেজের ভিতরে ইনফিনিটিভ থাকে সেটাই ইনফিনিটিভ ফ্রেজ। এখানে একটা ইনফিনিটিভ ফ্রেজ, টু প্লাস ভার্ব বেস ফর্ম, সাবজেক্ট হিসেবে বসছে। আমরা জানি সাবজেক্ট হিসেবে একমাত্র নাউন বা প্রনাউনে বসতে পারে, তো এটা যদি, এটা তো প্রনাউন না, তাহলে এটা অবশ্যই নাউন, ঠিক না? জি আর স্যার। ইজ হিউম্যান, আমরা জানি সাবজেক্ট হিসেবে নাউন, নাউন বা নাউন ফ্রেজ আর প্রনাউন বসতে পারে, তাহলে এখানে তো এটা প্রনাউন না, সুতরাং এটা নাউন। নাউন হলে, দুই শব্দ মিলা নাউন হলে এটা কি হইব? নাউন ফ্রেজ। একাধিক শব্দ যদি ইউনিট হয় এটা তো ফ্রেজ। এভাবে চিন্তা হবে। গট ইট? ইয়েস ইয়েস স্যার। স্যার। ওকে, আমরা নাউন ফ্রেজ চিনে ফেললাম, আমার আর কিছু দরকার নাই, বাকি কিছু না বুঝলেও হবে। এভাবে করতেছিস কেন? ক্লাস ভার্ব ফ্রেজ তোমরা পেঁচাই ফেলবা, ভার্ব ফ্রেজটা তোমরা নিজেরা পড়বা। ভার্ব ফ্রেজের মধ্যে কিন্তু আমি বলেছিলাম যে ফ্রেজের মধ্যে সাবজেক্ট থাকবে না, নন ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব থাকবে না, কিন্তু ভার্ব ফ্রেজের ক্ষেত্রে ব্যতিক্রম বলছিলাম তোমাদেরকে। ইয়েস স্যার, ক্লাসে প্রথমে হ্যাঁ, বলছিলেন। হ্যাঁ, যে ফ্রেজে সাবজেক্ট থাকে না, ফাইনাইট ভার্ব থাকে না, শুধু ভার্ব ফ্রেজের ক্ষেত্রে ব্যতিক্রম। ভার্ব ফ্রেজের মধ্যে ফাইনাইট ভার্ব আছে এখানে, মাইট হ্যাভ বিন, এটা ভার্ব ফ্রেজ। ভার্ব ফ্রেজ নিজেরা পড়বা। এটা একটা ফ্রেজ, অন্যান্য ফ্রেজের মধ্যে একটা ইউনিট, শব্দের গুচ্ছের ইউনিট, যার মধ্যে ভার্ব দিয়ে শুরু হবে। অক্সিলারি ভার্ব থাকতে পারে, মেইন ভার্ব থাকতে পারে, ভার্ব ফ্রেজ, বা শুধু মেইন ভার্ব আর ইনফিনিটিভ দিয়েও ভার্ব ফ্রেজ হয়, তাই না? রক্ষা করো। যে অক্সিলারি ভার্ব দিয়ে মেইন ভার্ব দিয়েও একটা ভার্ব ফ্রেজ হয়, শুধু মেইন ভার্ব আর ইনফিনিটিভ দিয়েও একটা ভার্ব ফ্রেজ হয়। এই যে উদাহরণ দিয়ে দিচ্ছি এখানে। ভার্ব ফ্রেজ তোমরা পড়বা, এটা ভার্ব ফ্রেজ তোমার মনে না থাকে তাও সমস্যা নেই। ভার্ব ফ্রেজ যদি মনে না থাকে সমস্যা নাই, কোনো টেনশন নিবা না, ভার্ব ফ্রেজ চিনাটা জরুরি না। আগে শুধু ফ্রেজটা চিনো, যেটা একটা ফ্রেজ, তাইলে হবে। বুঝতে পেরেছো? ভার্ব ফ্রেজ মনে রাখতে হবে না। অ্যাডজেক্টিভ ফ্রেজ আমি বলেছিলাম যে অ্যাডজেক্টিভ ফ্রেজ অ্যাডজেক্টিভ মতো আচরণ করবে। আগে এটা ফ্রেজ হবে। ফ্রেজ মানে কি? আগে একগুচ্ছ শব্দ হবে যার মধ্যে সাবজেক্ট ফাইনাইট ভার্ব থাকবে না, তাহলে তো ফ্রেজ হয়ে গেল, তাই না নাকি? এবং এই ফ্রেজটা যদি এখন অ্যাডজেক্টিভ মতো আচরণ করে, স্বভাব চরিত্র অ্যাডজেক্টিভ মতো হয়ে যায়, তখন এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। কে বোঝো নাই বলো? বুঝছি স্যার। প্রথমত এটা ফ্রেজ, মানে সাবজেক্ট থাকবে না, ফাইনাইট ভার্ব থাকবে না, কিন্তু একগুচ্ছ শব্দের ইউনিট। যদি এই একগুচ্ছ শব্দের ইউনিট অ্যাডজেক্টিভের মতো স্বভাব চরিত্র হয়, আচরণ করে, তখন এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। গট ইট? অ্যাডজেক্টিভ ফ্রেজ এইটুকু মনে রাখো, এই যে দেখো কিভাবে তৈরি হয়। এটা একটা অ্যাডজেক্টিভ, ব্লু। এটা একটা অ্যাডজেক্টিভ দেখলাম আমরা, ব্লু, দ্য স্কাই ইজ ব্লু, শুধু অ্যাডজেক্টিভ। আর ফ্রেজ গঠন করলো হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট। দুইটা শব্দ, একটা অ্যাডভার্ব একটা অ্যাডজেক্টিভ মিলে হলো, একটা অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ মিলে কি হয়ে গেলো? একটা অ্যাডভার্ব বা ভেরিটা একটা অ্যাডভার্ব, কিন্তু এই অ্যাডভার্বটা একটা মডিফায়ার। অ্যাডভার্ব কিন্তু মডিফাই করে, অ্যাডজেক্টিভ যেমন মডিফাই করে, অ্যাডভার্বও কিন্তু মডিফাই করে। তো আমরা দেখলাম মডিফায়ার এবং অ্যাডজেক্টিভ মিললে একটা ফ্রেজ তৈরি হয়েছে, ভেরি এবং ইন্টেলিজেন্ট
এই দুইটা মিলে একটা ফ্রেজ তৈরি হয়েছে। এই ফ্রেজটার নাম হচ্ছে কি ফ্রেজ? অ্যাডজেটিভ ফ্রেজ। অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাডজেটিভ ফ্রেজ। শি ইজ ভেরি ইন্টেলিজেন্ট। কারণ ভেরি ইন্টেলিজেন্ট সেটা দেখতে পাচ্ছ, এটা অ্যাডজেটিভ মতো আচরণ করতেছে। তারপরে আমরা লিখলাম এখানে 2 নম্বরে অ্যাডজেটিভ প্লাস কমপ্লিমেন্ট। একটা অ্যাডজেটিভ সাথে একটা কমপ্লিমেন্ট যুক্ত হলো এখানে। অ্যাফ্রেড শব্দটা অ্যাডজেটিভ। তাহলে মনে রাখবে অ্যাডজেটিভ ফ্রেজ সাধারণত অ্যাডজেটিভ দিয়ে বা অ্যাডভার্ব দিয়ে শুরু হয়, বা অ্যাডজেটিভ ফ্রেজের মধ্যে মূল হেডওয়ার্ডটা আসলে অ্যাডজেটিভ, এবং এটা অবশ্যই অ্যাডজেটিভ মতো আচরণ করবে। অ্যাফ্রেড কি সম্পর্কে? অ্যাফ্রেড অফ দ্য ডার্ক। কমপ্লিমেন্ট একটা প্রাপোজিশনাল ফ্রেজ যুক্ত হইয়া, এই অ্যাডজেটিভ অ্যাফ্রেড এর সাথে একটা প্রাপোজিশনাল ফ্রেজ যুক্ত হইয়া অ্যাফ্রেড অফ দ্য ডার্ক একটা ইউনিট তৈরি করলো। যে ইউনিটটা হি ইজ অ্যাফ্রেড অফ দ্য ডার্ক, সে অন্ধকার সম্পর্কে ভীত। অ্যাফ্রেড অফ দ্য ডার্ক এটা হচ্ছে একটা অ্যাডজেটিভ ফ্রেজ। এটা তোমাদের, এটাই তো তোমরা যদি ভুলেও যাও কোনো সমস্যা নাই, ডোন্ট ওয়ারি। তো এইভাবে মডিফায়ার অ্যাডজেটিভ যুক্ত হইয়া এক্সট্রিমলি প্রাউড অফ দেয়ার সাকসেস। আমরা দেখলাম প্রথমে একটা এক্সট্রিমলি মডিফায়ার, তারপরে প্রাউড একটা অ্যাডজেটিভ, তারপরে দেখলাম এখানে একটা প্রেপোজিশনাল ফ্রেজ বা একটা কমপ্লিমেন্ট মিললা, এটা একটা অ্যাডজেটিভ ফ্রেজ হয়েছে। আবার প্রি মডিফায়ার যুক্ত হয়েছে, সো কাইন্ড টু এভরিওয়ান। পোস্ট মডিফায়ার যুক্ত হয়েছে এখানে। পোস্ট মডিফায়ার যুক্ত হয়ে কিন্তু অ্যাডজেটিভ ফ্রেজ তৈরি হতে পারে। এগুলো একটু কমপ্লেক্স লাগবে, তো ডোন্ট ওরি, এটা না বুঝলেও সমস্যা নাই। শুধু এটুকু জানো, একগুচ্ছ শব্দ যদি অ্যাডজেটিভের মতো আচরণ করে, দ্যাট ইজ অ্যাডজেটিভ ফ্রেজ। তো তোমাকে প্রথমে অ্যাডজেটিভ চিনতে হবে, তারপর অ্যাডজেটিভের আগে পরে একটা কমপ্লিমেন্ট বসবে, কখনো একটা অ্যাডভার্ব বসবে, কখনো আরেকটা অ্যাডজেটিভ বসবে, কখনো একটা অ্যাডভার্ব বসবে। পয়সা সে ফ্রেজটা গঠন করবে, অর্থাৎ তার দল তৈরি করবে। ফ্রেজ তো দল তৈরি করতে হবে। সে প্রথমত একটা অ্যাডজেটিভ থাকবে, অ্যাডজেটিভের আগে পরে অন্যান্য পার্ট অফ স্পিচ বৈশা, অথবা একটা কমপ্লিমেন্ট বৈশা, তখন সেটা গ্রুপ তৈরি করবে। এই গ্রুপটা যদি আবার অ্যাডজেটিভের মতো আচরণ করে, সেই গ্রুপটাকে বলবো আমরা অ্যাডজেটিভ ফ্রেজ। প্রথমত এটা ফ্রেজ, আচরণ হচ্ছে অ্যাডজেটিভ মতো, সুতরাং অ্যাডজেটিভ ফ্রেজ। এইটুকু মনে রাখো। আমরা পরবর্তী স্লাইডে চলে এলাম। অ্যাডভার্ব ফ্রেজ একই জিনিস। দেখো, প্রথমত একটা অ্যাডভার্ব থাকবে, তারপরে নাউন বসলো, একটা নাউন, একটা অ্যাডভার্ব। তাহলে এই ফ্রেন্ডলি ম্যান, তার আগে আছে একটা আর্টিকেল। হ্যাঁ, তাহলে এই ফ্রেন্ডলি ম্যান, হি সিমস টু বি এ ফ্রেন্ডলি ম্যান, এই ফ্রেন্ডলি ম্যানটা হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ফ্রেন্ডলি ম্যান, সরি, শুধু ফ্রেন্ডলি ম্যানটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। হি সিমস টু বি আ ম্যান অফ ফ্রেন্ডলি নেচার। ম্যান অফ ফ্রেন্ডলি, যেটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যাডভার্ব দেখবে, অ্যাডভার্ব সবাই কি অ্যাডভার্ব পারো? আর ইউ দেয়ার? সবাই কি অ্যাডভার্ব স্যার, পারো? ইয়েস স্যার। অ্যাডভার্ব, হ্যাঁ, কখনো অ্যাডভার্ব অফ টাইম আছে, অ্যাডভার্ব অফ ম্যানার আছে, অ্যাডভার্ব অফ প্লেস আছে। তো কোনো জি কোনো স্যার। স্পেস অ্যাডভার্ব টাইম ম্যানার ম্যানার। বোঝাচ্ছে। হ্যাঁ, এগুলো খেয়াল রাখতে হবে। তো এগুলো অত জরুরি না, শুধু মনে রাখবা যে বুঝতেই তো পারছো এটা যেহেতু সাবজেক্ট নাই। হ্যাঁ, এটার মধ্যে সাবজেক্ট নাই, ফাইনাইট ভার্ব নাই, তাহলে এটা একটা ফ্রেজ, এইটুকু মনে রাখতে তাহলে হবে। ম্যান অফ ফ্রেন্ডলি নেচার, হিজ মাদার ইজ অল ইন হিজ ফ্যামিলি। অল ইন অল, এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যাডভার্বের কাজ হচ্ছে ভার্বকে মডিফাই করা। ভার্বকে যে মডিফাই করে, কিন্তু অ্যাডভার্বকে মডিফাই করতে, সরি, অ্যাডভার্ব আর একটা অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে। কোনো কোনো সময় একটা অ্যাডভার্ব আর একটা অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে। যে অ্যাডভার্বের মূল কাজ হচ্ছে ভার্বকে মডিফাই করা। জি স্যার, এটা অ্যাডভার্ব চ্যাপ্টার একটু পড়বা। নাউন বা নাউন যারা, আর pronoun ছাড়া বাকি সকল কিছু মডিফাই করতে পারে। রাইট, তোমরা একটু যারা অ্যাডভান্স জানতে চাও নিজেরা একটু পড়বা, স্টাডি করবা, আমি ধরাই দিলাম এখানে। প্রেপোজিশনাল ফ্রেজ, যেহেতু প্রেপোজিশনাল ফ্রেজ, এটার মধ্যে একটা প্রেপোজিশন থাকবে, সোজা কথা। আমি কি লিখেছি যে এটার মধ্যে কি থাকবে? এটা হেডওয়ার্ডটা একটা প্রেপোজিশন, অর্থাৎ এটা অ্যাডজেক্টিভ হলে একটা হেডটা থাকবে প্রেপোজিশন। অ্যাডজেক্টিভ ফ্রেজের মধ্যে হেড থাকবে অ্যাডজেক্টিভ। প্রেপোজিশনাল ফ্রেজ সাধারণত প্রেপোজিশন দিয়ে শুরু হবে। ফার্স্ট ওয়ার্ডটা প্রেপোজিশন দিয়ে শুরু হবে, তারপর এটার সাথে আর ভিন্ন ভিন্ন পার্ট অফ স্পিচ যুক্ত হয়ে একটা ফ্রেজ গঠন করবে।
এটা হবে প্রাপোজিশনাল ফ্রেজ। এটা চেনা খুব সহজ। প্রাপোজিশনাল ফ্রেজ তোমরা চিনবা খুব সহজে। আমি এটার ডিটেলস পড়ছি না। একইভাবে প্রাপোজিশনাল ফ্রেজ, এটা পড়ছি না। এটা তোমরা এটা যে কোনো একটা গ্রামার বই থেকে তোমরা এটা দেখে নিবা। তবে ডিপ পড়তে যাওয়ার দরকার নেই। প্রাপোজিশনাল ফ্রেজ প্রাপোজিশন দিয়ে শুরু হবে, তারপরে নাউন অ্যাডজেক্টিভ বিভিন্ন জিনিস যুক্ত হইয়া ফ্রেজ গঠন করবে। এটাই প্রাপোজিশনাল ফ্রেজ। আর প্রাপোজিশনাল ফ্রেজ তোমরা মুখস্থই করো। যেমন দেখো, অ্যাট প্লেইং টেনিস, দেখতে পাচ্ছ প্রাপোজিশনাল ফ্রেজ গুলো। আমি দুইটা ফ্রেজ দেখাচ্ছি। এই যে অ্যাট প্লেইং টেনিস, হি ইজ গুড অ্যাট প্লেইং টেনিস। তারপরে শি অ্যারাইভড এট দ্য এয়ারপোর্ট আর্লি, একগুচ্ছ শব্দ। ইউনিট, ইউনিট, এটাও একটা ইউনিট। এটা প্রাপোজিশন দিয়ে শুরু হয়েছে। দ্যাট ইজ ওয়াই দিস ইজ প্রাপোজিশনাল ফ্রেজ। এগুলো তোমরা পারবা। আমরা সাইড 4 কনজাংশনাল ফ্রেজ, একই জিনিস। কনজাংশনাল ফ্রেজ তোমাদের মনে রাখার কোনো দরকার নেই। যেমন বিকজ অফ, হ্যাঁ, ইন্টারেস্টেড হলে একটু দেখতে পারো। বিকজ অফ একটা একটু ব্যতিক্রমী কনজাংশনাল ফ্রেজ দেখলাম। এই দুইটা শব্দ মিললা, একটা শব্দ আরেকটা শব্দ, বিকজ এবং অফ দুইটা শব্দ মিলে একটা ইউনিট তৈরি করছে। দ্যাট ইজ ফ্রেজ। তো এটা তোমরা মনে রাখার দরকার নেই। কনজাংশনাল ফ্রেজ মনে রাখা অতটা এসেনশিয়াল না। ইন্টারজেকশনাল ফ্রেজ দেখতে পাচ্ছ? সবাই কি আছো না ঘুমাচ্ছ? ইটস টু লেট। আছে। না স্যার, আছে। আর আছে। তোমরা তো ঘুমাই আছো। তোমাদের না জন্য এই স্যার, স্লাইড we're গুলো not বানাইছি আমি sleepy. 3 ঘন্টা। নো স্যার, নো স্যার। 3 ঘন্টা, 3 ঘন্টা স্যার লাগে আর তোমার এই স্লাইড লাগাইছি। স্লাইড গুলো বানাইছি 3 ঘন্টা লাগে, তারপর আবার স্যার 1.5 ঘন্টা স্লাইড 2 ঘন্টা ক্লাস বানানো অনেক করতেছি। কষ্ট। না অনেক স্যার, কষ্ট। অনেক ঘাটাঘাটি করা লাগে, অনেক প্যারা আছে সাইড করতে। আরে আমরা এই বয়সে কত স্লাইড ব্যস্ত, বানানো কত অনেক আমাদের কষ্ট স্যার। কত কত ধরনের ঝামেলা। ফারহানা কিছু বলতে চাচ্ছ? হাত তুলছে, বলো দেখি। ও মাই গুডনেস, এটা একটা ফ্রেজ, রাইট? একটা দুইটা তিনটা ওয়ার্ড মিলে একটা ফ্রেজ ও হয়েছে। মাই গড। হ্যাঁ, 5 ঘন্টা হিসাব করতে হবে। ও সো বিউটিফুল ইন দ্যাট কেস, 1 সেকেন্ড থট, এগুলো প্রথমে আগে ইন্টারজেকশন চিনতে হবে। ইন্টারজেকশন চিনলে তারপর ইন্টারজেকশন ফ্রেজ চিনতে পারবে, একগুচ্ছ শব্দ। তো এই হচ্ছে মোটামুটি ফ্রেজ এন্ড ক্লজ। ক্লজ তো আজকে আলাপ করছি, বললাম। ক্লজ তো রয়েছে নাকি? নো স্যার, নো ক্লজ, নো স্যার। স্যার, ক্লোজ আজকে থাক। ক্লজ আজকে থাক। জি আমি স্যার। জি স্যার, হজম হবে না আর। মোবাইলের চার্জ গনাই আসতেছে স্যার। হ্যাঁ, আমি বন্ধ করে দিচ্ছি। ওকে তো স্যার। তোমাদের কি মনে হয়েছে এই ক্লাসটা গুরুত্বপূর্ণ না? আমার কাছে কেমন জানি মনে হচ্ছে অ্যাজ এ টিচার হিসাবে খুবই গুরুত্বপূর্ণ, অ্যাজ এ লার্নার হিসেবে আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে। জি ভাল স্যার, লাগছে অবশ্যই স্যার, গুরুত্বপূর্ণ। ফ্রেজটা খুব এনজয় করছে বিশেষ করে। এটা এটা আমার খুব, আমি মনে করি যে সেন্টেন্সের ভিতরে ঢুকলা, সেন্টেন্সের পার্টস গুলোতে ঢুকলা, রক্ত মাংস হাড্ডিতে ঢুকলা তোমরা। ঢুকা এগুলো জি যদি স্যার। ক্লিয়ারলি জানো, দেখবা যে তুমি যাই লেখো তাই হয়ে যাবে। ভাষা তো ভাষা, তুমি শব্দগুলো শুধু জানলে, যদি ওয়ার্ড জানো, তুমি যদি এই জিনিসগুলো জানো, তাহলে তুমি যা লেখো তা গ্রামাটিক্যালি কারেক্ট হয়ে যাবে। এরপরে যে ভুল হইতে পারে সেটা প্রেজেন্টেশনের উইকনেস, সেটা ডিকশন, ওয়ার্ড চয়েসের ভুল হইতে পারে। ওয়ার্ড চয়েসের ভুল আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, অভ্যাস করতে করতে ঠিক হয়ে যাবে। কিন্তু গ্রামাটিক্যাল ভুল যাতে তোমরা না করো। ঠিক আছে? জি স্যার। ইনশাল্লাহ তোমাদের স্যার। কোনো প্রশ্ন ইয়েস আছে? স্যার। প্রশ্ন থাকলে বলো, প্রশ্ন থাকলে নো করতে পারো। স্যার। আমি আমি অনেক স্যার, রাত পর্যন্ত ক্লাস নিলাম। হ্যাঁ বলো। স্যার অ্যাসাইনমেন্ট গুলা কিভাবে দিব? হ্যাঁ, অ্যাসাইনমেন্ট নিয়ে আমি কথা বলবো। অ্যাসাইনমেন্ট গুলো টাইপ করে দিলে বেটার হয়। টাইপ করে যদি একটা ছবি তুলে দাও, ইট উইল বি বেটার ফর মি। স্যার, প্রশ্ন নাই। সবচেয়ে বেশি বেশি যে বিষয়টা ভালো লাগছে, জিরান ইজ ইকুয়াল টু এক্স, এটা দিয়ে হচ্ছে জিরান বের করাটা জেরান যে খুবই নাউনের মতো, জেরান যে নাউনের মতো আচরণ করে। সহজ। তারপর হ্যাঁ, হচ্ছে এটা মতো। এটা করবে। তোমাদের রিসার্চ করতে হবে। রিসার্চ করে তোমরা এটা কাউকে শিখাইতে হবে। তুমি যখন কাউকে শিখাইতে যাবা তখন তুমি শিখবা, দেখবা রাস্তার মধ্যে কাউকে না বলে পাগল ধরে পাগলের জেরান শিখাইবা, নন ফাইনাল ভার্ব শিখাইবা, ফ্রেজ শিখাইবা, দেখবা শিখে গেছো।
কিছুই করলাম না, পরিশ্রম না করলে, ইউজ না করলে, আমি আবার বলছি, ইউজ ইট অর লুজ ইট। যা শিখেছো তা যদি ইউজ না করো, আবার যে লাউ ছিল সেই কদু হয়ে যাবে, কোনো লাভ নাই। এত কষ্ট করে কোনো লাভ হবে না। আর সবাই যদি ভাইবা থাকো যে একটা কোর্সে ভর্তি হয়েছো মানেই তুমি এক্সপার্ট হয়ে যাবে কোনো পরিশ্রম ছাড়া, রং। অনেকেই আজকে ক্লাসে আসে না। একটা একটা ভালো স্টুডেন্টের সাথে একটা খারাপ স্টুডেন্টের পার্থক্য হচ্ছে সিরিয়াসনেস, মনো অ্যাটেনশন, অ্যাটেনশন, সিরিয়াসনেস। ওকে, হ্যাঁ হ্যাঁ, হাজবেন্ডকে শিখাইবা, ভালো কথা। হাজবেন্ড স্যার যারে পাও, হাজবেন্ড যাদের হাজবেন্ড নাই সে কি কাউকে শেখাবে না? সে তার বয়ফ্রেন্ডকে শেখাবে, সে তার ছোট ভাই বোনদের শেখাবে, সে রাস্তাঘাটে যাদের তারপর আরেকজনকে বয়ফ্রেন্ডও নাই তারা কি করবে? তারা আরেকজনের হাজবেন্ডকে শেখাবে, অসুবিধা নেই। জি স্যার। স্যার শিখানো আমরা হচ্ছে কথা। আমার গার্লফ্রেন্ডও আর নাই, বউ। যাদের কেউ নেই, আমাদের এখানে শিক্ষক আছে, ইমরান হোসেন, রিয়াজ। স্যার রিয়াজ তুমি আমাদের আছো? তো কেউই নেই স্যার। জি স্যার। হ্যাঁ, স্যার ক্লাসটা কি রিয়াজ রেকর্ড? আছো? হ্যাঁ, জি ক্লাসটা স্যার। রেকর্ড হচ্ছে, সম্ভবত রেকর্ড চাপছি আমি। তো ভালো লাগলো সবাইকে। তোমরা কিন্তু সিরিয়াসলি এই দুইটা টপিক প্র্যাকটিস করবা এবং ফ্রেজ, সুন্দর সুন্দর ফ্রেজ বানায়া আমাকে দাগ, আমি যেভাবে দাগ দিয়ে দেখাই দিয়েছি এভাবে দাগায় দাগায় সেন্টেন্স বানায় দাগ দিয়ে বলবা এটা ফ্রেজ, এটা ক্লজ। আবার একজন আরেকজনকে আটকানোর চেষ্টা করবা, রিভিউ দিবা। এগুলো তোমরা গ্রুপের মধ্যে এটা করো। পিয়ার স্টাডি এবং পেয়ার স্টাডিতে বেশি শিখবে। কখনো মনে রেখো না যেটা অটোমেটিকলি শিখে যাবে। ইউ হ্যাভ টু ইউজ ইট, ইউ হ্যাভ টু ইউজ ইট, ইউ হ্যাভ টু ইউজ ইট। ওকে, লুজ ইট। ওকে স্যার। ইউজ ইট অর লুজ ইট। তো থ্যাংক ইউ সো ভেরি মাচ। সবাইকে ক্লাসে থাকতে হবে। আমি নতুন নতুন নিয়ম জারি করব, আর না থাকলে কিন্তু, আর কেউ যদি ফার্স্ট মডিউল পাস না করতে পারো, অন্তত 60% মার্কস যদি প্রথম মডিউলের পরীক্ষা যদি না পাও, তাহলে কিন্তু সেকেন্ড মডিউলে তাকে প্রমোশন দেওয়া হবে না। তার জন্য আলাদা 500 টাকা দিয়ে সে আবার এই গ্রামার গুলো আবার শিখবে সে। ঠিক জি আছে, স্যার। এটা খেয়াল স্যার রাখতে আমাদের হবে। যে এগুলোর উপরে হ্যাঁ আমাদের মডিউল হবে স্যার। হ্যাঁ, এটা এই গ্রামার সেশন শেষ হওয়ার পরে মডিউল 2 শুরু হবে, কিন্তু গ্রামার সেশনের উপর পরীক্ষা হবে তোমাদের। জি স্যার। জি স্যার। তো আগের যে দুইটা গ্রামার চলে গেল সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এবং ইন্টারচেঞ্জ অফ পার্ট অফ স্পিচ। ভেরি ইম্পর্টেন্ট, কারণ তোমরা সঠিক শব্দটা, ফর্মটা জানো না। কোথায় ডেভেলপমেন্ট হবে, কোথায় ডেভেলপড হবে, ফর্ম জানতে হবে। স্যার ওইটা তো স্যার তো টোটালি এটা, মুখস্থ হয়, যেটা ইন্টার। হ্যাঁ, এটা মুখস্থ করতে হবে এবং মুখস্থ করার আগে দিয়ে চিন্তা করতে হবে যে সবকিছু মুখস্থ করে থাকবে না, আমি কিছু সাফিক্স প্রিফিক্স শিখি। সাফিক্স প্রিফিক্স যুক্ত কইরা, যেমন ডেভেলপের সাথে ম্যান্ড যুক্ত করলাম, ডেভেলপমেন্ট, তাহলে এটা নাউন হয়ে গেল, ভার্বটা নাউন হয়ে গেল। এখন এরকম ম্যান্ড যুক্ত করে আর কি কি শব্দ তৈরি করা যায়, এটা গ্রুপটা মুখস্থ করে ফেলতে হবে ওয়ার্ড মিনিং সহকারে। তারপর এগুলোকে ইউজ করতে হবে, ইউজ ইট অর লুজ ইট, এভাবে শিখে ইয়েস। যাবো। আর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট তো লাগবেই। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যে কত জরুরি, সেন্টেন্স লিখতে গেলেই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে ভুল হয়ে যায়। সবাই সবাই ভালো কাজ থাকো, করে। সবাই ভালো থাকো, দেখা হবে ইনশাল্লাহ। আপনাকে ওকে, অসংখ্য ধন্যবাদ সময় আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। আমাদেরকে। স্যার আসসালামু আলাইকুম স্যার। হ্যাভ এ গুড। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।